described by three distance. One is x, another one is y, another one is z. So this is basically Cartesian. Now we have covered cylindrical. So what happens to cylindrical coordinate system is that, see, in cylindrical coordinate system, a point is described by two distances. One is rho, another one is z, but the another dimension becomes an angle which we call phi. That is in cylindrical coordinate system. Hope you can remember it. On the other hand, today what we will talk about is spherical coordinate system. In spherical coordinate system, a point is described by only one distance that we will term as r. There is only one distance, but of course we are talking about a three-dimensional system, so there should be other two dimension. So how these other two dimension expressed? They are expressed by two angles, and one angle is called phi, another angle is called theta. In some cases theta is written first, phi is written second, so it depends. So you don't have to worry whether you should give phi at the second position and theta as the third position, or you should flip it. It doesn't matter, as long because the meaning remains the same. সো এখানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় তোমরা যখন কাজ করবা তখন দেখবা যে ফাইটাকে আগে লেখা হচ্ছে, থেটাটাকে পরে লেখা হচ্ছে। সো অথবা কিছু কিছু জায়গায় থেটাটা আগে থাকে, ফাইটা পরে থাকে। সো এটা নিয়ে কনফিউশনের কোনো কারণ নাই। তুমি যে কোনো একটাকে আগে রাখতে পারো, যে কোনো একটাকে পরে রাখতে পারো। তো এখানে তোমাদের জন্য যে জায়গাটায় কনফিউশন হতে পারে যে পরীক্ষায় যখন এরকম একটা কোঅর্ডিনেট দেয়া থাকবে, তুমি কোনটাকে ফাই কনসিডার করবা, কোনটাকে থেটা কনসিডার করবা, সেখানে তোমার একটু কনফিউশন হতে পারে। দ্যাটস ওয়াই তুমি আমাদের কোর্সের জন্য এটাকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরো। দ্যাট ইজ আমরা প্রথমে ফাইকে এক্সপ্রেস করব, তারপরে থেটাকে এক্সপ্রেস করব। দ্যাট উইল বি আওয়ার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ পরীক্ষায় তোমাকে দেয়া থাকলো যে একটা পয়েন্ট দেয়া আছে, পয়েন্টটা সাপোজ পি, সাপোজ এটা দেয়া আছে 3, এটা দেয়া আছে 60 ডিগ্রি, এটা দেয়া আছে 30 ডিগ্রি। তাহলে তুমি কোনটাকে ফাই ধরবা, তুমি কোনটাকে থেটা ধরবা, এখানে তো তুমি কনফিউজড হয়ে যাবে। সো কারণ আমি একটু আগে বলে নিলাম যে দেয়ার ইজ সাম ওয়ে যে আমরা প্রথমটাকে ফাই বলতে পারি, সেকেন্ডটাকে থেটা বলতে পারি, অথবা প্রথমটাকে থেটা বলতে পারি, পরেরটাকে ফাই বলতে পারি। বাট আমাদের এই কোর্সের জন্য আমরা একটা জায়গায় স্ট্যান্ডার্ড করে নেই, তাহলে কনফিউশন কম হবে। So based on that purpose আমরা প্রথমটাকে ফাই বলবো জাস্ট সিলিন্ড্রিক্যালের সাথে ম্যাচ রাখার জন্য, এবং আমরা সেকেন্ডটাকে থেটা বলবো। Hope you don't have any confusion regarding that. তাহলে আমরা বটম লাইন ড্র করি যে আমাদের জাস্ট যখন এরকম সিচুয়েশন থাকবে যেখানে তুমি কনফিউজ যে কোনটা ফাই আর কোনটা থেটা, এরকম কেসে আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হবে the first one will be denoted with phi and the second one will be theta. That's it. So let's come here. Now we want to talk about this, and first we want to know what are the meaning of this r phi theta that we did in our other coordinate system as well. Let's first have the meaning, then we will describe it in details. The first one is r. What's meant by r? R is the distance of the point, the intended point, of course, the point we are talking about, from origin. So this is r. So the first one is r. R means distance of the point from origin. Be very careful. There are distance in the cylindrical coordinate system as well, but একটু খেয়াল করে দেখো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ডিসটেন্সটা ছিল জেড অ্যাক্সিস থেকে। এখানে খেয়াল করো আমি কিন্তু কোনো অ্যাক্সিস মেনশন করিনি, তাহলে এই ডিসটেন্সটা বেসিক্যালি ওই পয়েন্টটার 3 ডাইমেনশনাল ডিসটেন্সটা বোঝাবে, যে 3D তে অরিজিন থেকে পয়েন্টটা অ্যাকচুয়ালি কত দূরে আছে সেটাকে বোঝাবে, কোনো অ্যাক্সিস থেকে না। এখানকার রেফারেন্স অ্যাক্সিস না, এখানকার রেফারেন্স হচ্ছে অরিজিন। অরিজিন থেকে পয়েন্টটা অ্যাকচুয়ালি কত দূরে আছে, কোনো অ্যাক্সিস থেকে না।
সো আমরা যখন একটু পরে ড্র করব ক্লিয়ার হবে, বাট এই জিনিসটা মনে রাখাটা খুব দরকার, কারণ এটা আমাদের সিলিন্ড্রিক্যাল সিস্টেমের রো এর সাথে কনফিউজড হয়ে যায় এবং এটা কনফিউজ করা যাবে না। তাহলে সিলিন্ড্রিক্যাল সিস্টেমের রো হচ্ছে ওই পয়েন্টটার ডিসটেন্স কিন্তু জেড অ্যাক্সিস থেকে, কিন্তু আমাদের স্ফেরিক্যাল সিস্টেমের আর হলো পয়েন্টটার ডিসটেন্স কিন্তু সেটা অরিজিন থেকে, দ্যাট ইজ ডিরেক্ট ডিসটেন্স, কোনো অ্যাক্সিস থেকে ডিসটেন্স না। আমরা অরিজিনের সাথে পয়েন্টটাকে যোগ করে দিব, এই অবস্থায় যে ডিসটেন্সটা পাওয়া যাবে, 3 ডাইমেনশনাল ডিসটেন্স যেটা পাওয়া যাবে, দ্যাট উইল বি আর। সো যাদের স্টিল বুঝতে প্রবলেম হচ্ছে তার একটু ধৈর্য ধরো, আমরা এটা সামনে গিয়ে ক্লিয়ার করে ফেলবো। Let's move on. What about phi? Phi has the same meaning as cylindrical coordinate system. Cylindrical coordinate system e phi chilo angular distance of the point from x-axis. Here it has the same meaning, angular distance of point with respect to x-axis. It has the same meaning as we have described in cylindrical coordinate system. Phi er hubahu same meaning. What about theta? This is a complete new idea. Theta is the angular distance of point with respect to z-axis. But here another thing is, this distance will again be 3-dimensional angular distance. So এটা 3-dimensional angular distance মানে কি একটু পরে যখন আমরা ড্র করব তখন আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে let's have the summary first, is that in spherical coordinate system we express a point in 3 dimension. The first one is r, the second one is theta, and the third one is second one is phi, and the third one is theta. So what is meant by r? R means a distance of the point from origin. What is meant by phi? Angular distance of point with respect to x-axis. And the third one is theta, angular distance of the point with respect to z-axis. So without talking further, first have the interpretation of these 3 terms, then we will draw or position a point and we'll see how we can do that. So first we'll have an interpretation how we can describe these 3 dimensions in spherical coordinate system. For that, let's take a point. Suppose we are having a point here. This is our point whose level is P and whose 3 dimension are r, then phi, then theta. So first we would like to know what is r, what is phi, and what is theta. So how we have defined r? R is the distance of this point from origin, 3-dimensional distance of this point from origin. So for that, first have the axis. So of course we have to take the standard practice, and the standard one is, this one is x, so consequently this one will be y and this one will be z. So of course this should be origin. Now the first thing is, what is r? R is the direct distance of the point. So যদি আমি r পেতে চাই, জাস্ট একটু খেয়াল করে দেখো, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আর পাওয়ার জন্য, রো পাওয়ার জন্য আমাদের যেটা করতে হতো, এখান থেকে জেড অ্যাক্সিসের উপরে একটা লম্ব আঁকতে হতো, তখন আমরা রো পেতাম। বাট এবার এখানে যে ডিসটেন্সটা আছে সেই ডিসটেন্সটা জেড অ্যাক্সিস থেকে ডিসটেন্স না, রাদার ইট উইল বি দ্য ডিসটেন্স ফ্রম দ্য অরিজিন। তাহলে একটা স্কেল নাও, স্কেল নিয়ে অরিজিনের সাথে যোগ করে দাও পয়েন্টটাকে। তাহলে একটা স্কেল নাও, স্কেল নিয়ে অরিজিনের সাথে যোগ করো, এবং আমরা তোমাদের পরীক্ষা এক্সপেক্ট করবো যে তোমরা প্রপারলি ড্র করবা, বিকজ তোমরা তো বাসায় বসে বসে পরীক্ষা দিবা। সো যতখানি পারফেক্টলি ড্র করা সম্ভব, ইউ উইল এক্সপেক্ট দ্যাট ইউ উইল ড্র লাইক দিস। তাহলে এটাকে এর সাথে যোগ করে দাও। এই যে আমরা যোগ করে দিলাম, দিস ইজ আর।
সো ফার্স্টে আমাকে এনশিওর করো যে তুমি আর আর রো এর পার্থক্যটা কি বুঝতে পেরেছো, অর শুড আই রিপিট? বিকজ আর আর রো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হবে আমাদের এই কোর্সের জন্য এবং খুবই কনফিউজিং। সো লেট মি রিপিট अगेन। আমরা এর আগের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে রো বলতে যা বুঝিয়েছি সেটাও ডিসটেন্স ছিল পয়েন্টের, বাট ওই ডিসটেন্সটা ছিল জেড অ্যাক্সিস থেকে। আমাকে এই পয়েন্টটা থেকে জেড অ্যাক্সিসের উপরে একটা লম্ব আঁকা লাগতো এবং সেই লম্বটা হতো রো। বাট এখানেও ওই আমাদের পয়েন্ট থেকে ডিসটেন্স নিতে হবে, বাট ওই ডিরেক্ট অরিজিন থেকে, দ্যাট ইজ এটা একটা 3 ডাইমেনশনাল ডিসটেন্স, কোনো অ্যাক্সিস থেকে ডিসটেন্স না। সো হোপফুলি ইট ইজ ক্লিয়ার। নাও লেটস টক অ্যাবাউট ফাই। বাট ফাই এর মিনিংটা পুরোপুরি ভাবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মতো। সো আমাদের ফাই এর মিনিং কি ছিল, যে আমরা এই পয়েন্টটাকে গ্রাউন্ড পর্যন্ত নিয়ে যাব, তারপরে এটার প্রজেকশন লাইন ড্র করব, দেন প্রজেকশন লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যেই অ্যাঙ্গেল ফর্ম করবে দ্যাট শুড বি আওয়ার ফাই। আমি আবার রিপিট করি, ফাই কেমনে করে ড্র করে, এই পয়েন্টটাকে গ্রাউন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে, দ্যাট ইজ প্রজেকশন নিতে হবে, তারপরে প্রজেকশন লাইন ড্র করতে হবে, এই প্রজেকশন লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল ফর্ম করে দ্যাট ওয়াজ ফাই ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। In spherical coordinate system, phi has the same meaning. So to draw phi, first we have to draw a perpendicular line from this point on xy plane. xy plane এর উপরে এই পয়েন্টের একটা প্রজেকশন নিতে হবে। So let's draw a projection from here. So আমরা এখান থেকে একটা প্রজেকশন ড্র করি। সো আমি পুরোটা শেষ করে নিই, তারপর তোমাদের যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো নিব। লেটস ড্র আ প্রজেকশন। এবং তোমাদেরকে প্রজেকশন ড্র করা এর আগে আমি শিখিয়েছি যে প্রজেকশন ড্র করার জন্য আমাদের পয়েন্টটা থেকে এক্স ওয়াই প্লেনের উপরে লম্ব নিতে হবে। বাট এটা যে আমি প্রজেকশন লাইন যখন ড্র করব, প্রজেকশন লাইন ড্র করার জন্য প্রথমে এখান থেকে জেড অক্ষের উপরে আগে একটা লম্ব ড্র করে নিতে হবে। তাহলে যদিও এখানে আমাদের জেড অক্ষের উপরে লম্ব ড্র করাটা কোনো সিগনিফিকেন্স বিয়ার করে না, শুধুমাত্র প্রজেকশন পাওয়ার জন্য আমরা জেড অক্ষের উপরে এই পয়েন্ট থেকে লম্ব নিব। তো আবার পুরনো গল্প যে জেড অক্ষের উপরে লম্বটা দেখতে কেমন হবে এটা আসলে বোঝা খুবই ডিফিকাল্ট, তার কারণ হচ্ছে এটা একটা 3D। সো 3D কে যখন আমরা 2D তে করি তখন আসলে এই লম্বটা দেখতে কেমন এই ব্যাপারে আমরা খুব ভালো আইডিয়া পেতে পারি না, কারণ লম্বটা টোটালি ডিপেন্ড করে যে আমি কিভাবে করে দেখছি, এটার এলিভেশনটা কেমন। সো আমরা আপাতত রাফলি একটা ড্র করি শুধু বোঝার খাতিরে, তারপর আমরা এক্সাক্টে যাব। সো ধরে নিচ্ছি যে জেড অক্ষের উপরে লম্ব আঁকলে লম্বটা দেখতে এরকম হয়। সো আই হোপ ইউ ক্যান রিমেম্বার যে আমাকে এবার যদি প্রজেকশন লাইনটা ড্র করতে হয় তাহলে এর প্যারালাল করে একটা লাইন অরিজিন থেকে ড্র করতে হবে। সো এর প্যারালাল করে একটা লাইন যদি আমি অরিজিন থেকে ড্র করি তাহলে এই যে রেড লাইনটা পাওয়া যাচ্ছে, দিস ইজ কল্ড দ্য প্রজেকশন লাইন অফ মাই ইন্টেন্ডেড পয়েন্ট। আমার পয়েন্টের প্রজেকশন লাইনটা ড্র করলে এটা হয়। তাহলে লেটস টক অ্যাবাউট ফাই। আমাদের টার্গেট ছিল ফাই বের করা। তাহলে ফাই কোনটা? এক্স অক্ষ থেকে এই প্রজেকশন লাইনটা যেই অ্যাঙ্গেল ফর্ম করেছে, দিস অ্যাঙ্গেল ইজ ফাই। I hope you can remember for cylindrical coordinate. So এখানেও হুবহু সেম মিনিং। তাহলে what is phi? Phi is the angular distance of the point from x-axis, and to have that phi, what you have to do is that you have to take your point projection of the point on xy plane and have the angle from x-axis. So this will give your phi. Now let's talk about theta. What is theta? We have defined that theta is the three-dimensional angular distance from z axis. So three-dimensional angular distance মানে হচ্ছে যে আমার এখানে ফাইটা একটা টু-ডাইমেনশনাল অ্যাঙ্গেল, কারণ যখন তুমি একটা পয়েন্টের অ্যাঙ্গুলার পজিশন বের করার জন্য প্রজেকশন নাও, তুমি আসলে 3D তে থাকো না, তুমি হরাইজন্টাল প্লেনে চলে এসছো, তার মানে তুমি 2D তে আছো। সো এই কারণে ফাই ইজ আ 2D অ্যাঙ্গেল।
বাট থেটাটার জন্য আমি কোনো প্রজেকশন ড্র করব না। আমার থেটা অ্যাঙ্গেলটা হবে জেড অক্ষ থেকে ডিরেক্ট যদি আমি পয়েন্টের কাছে ঝাঁপ দিতাম তাহলে যেই অ্যাঙ্গেলটা হতো দ্যাট ইজ থেটা। সো এটা বোঝানো আসলে খুবই টাফ। সো এখানে আমরা একটু বোঝানোর চেষ্টা করতে পারি। ধরে নাও এটা জেড অ্যাক্সিস, আমার পয়েন্টটা এই জায়গাটায় আছে, তাহলে এবার তুমি জেড অক্ষ থেকে ডিরেক্ট পয়েন্টের দিকে ঝাঁপ দিবা। তাহলে জেড অক্ষ থেকে পয়েন্টটা এখানে ছিল, তাহলে জেড অক্ষ থেকে পয়েন্টের দিকে ঝাঁপ দিলে এই যে অ্যাঙ্গেলটা ফর্ম করে 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, তোমরা ভিডিওতে খেয়াল করো। সো 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, দিস ওয়ান ইজ থেটা। সো এটা কিন্তু 3D অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা আঁকার জন্য আমি জেড প্লেনের উপরে বা এক্স জেড বা ওয়াই জেড প্লেনের কোনোটার উপরে কোনো প্রজেকশন ড্র করিনি। সো দিস ইজ কল্ড থেটা। বোঝাটা একটু টাফ, বাট এখানে আমরা একটা ছোট জিনিস, থেটাটা আমাদের সবচেয়ে কম লাগবে। সো স্টিল যদি কারো একটু গ্রে এরিয়া থাকে যে স্যার, কারণ আমরা থেটা খুব বেশি ইউজ করব না, শুধুমাত্র পজিশনটা বুঝাতে পারলেই আমাদের কাজ চলে যাবে। কারণ থেটাটার কাজ আমাদের এই কোর্সে দরকারটা খুব কম। আমাদের এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আর এবং ফাই। সো ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড R and phi properly, that will be sufficient for us right now. So theta টা just খেয়াল করে রাখো, কারণ তোমাকে ড্র করতে পারতে হবে। যদি তুমি ড্র করতে পারো, that will be quite sufficient. সো আমি আবার রিপিট করছি আর ফাই থেটা নিয়ে। সো আমাদের আর হচ্ছে আমাদের যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টটা অরিজিন থেকে কত দূরে আছে তার যেই ডিসটেন্সটা, দ্যাট ডিসটেন্স ইজ এক্সপ্রেসড বাই আর। এটা গেল আর এর কথা। What about phi? Phi has the same meaning as like a cylindrical coordinate system. That is, it will be the angular displacement of the point with respect to x-axis. That is, x-axis থেকে কত অ্যাঙ্গেলে ঘুরে গেলে এই পয়েন্টটাকে খুঁজে পাওয়া যাবে। সো এটা পাওয়ার জন্য আমাদেরকে যা করতে হয় সেটা হলো ওই পয়েন্টটার একটা প্রজেকশন এক্স ওয়াই প্লেনের উপরে নিতে হয়। এই যে প্রজেকশনটা আছে সেই প্রজেকশনটা এক্স অ্যাক্সিস থেকে কত অ্যাঙ্গেল দূরে আছে, দ্যাট ইজ আওয়ার ফাই। হোয়াট অ্যাবাউট থেটা? থেটা is that 3-dimensional angular distance of this point with respect to z axis. যে z axis থেকে যদি আমি ডিরেক্ট পয়েন্টার দিকে যেতে চাই কোনো প্রজেকশন নিয়ে না, এই অবস্থায় যত অ্যাঙ্গুলার এলিভেশন আমাকে কভার করতে হবে বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমাকে কভার করতে হবে, দ্যাট উইল বি থেটা। সো এবার চলে আসো। সো এইটুকু পর্যন্ত কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ইউ ক্যান আস্ক মি। তাহলে আমরা থার্ড পার্টে চলে যাব, দ্যাট ইজ নাও উই উইল পজিশন সাম পয়েন্ট। সো এইটুকু পর্যন্ত কারো যদি কোনো কোয়ারি থাকে ইউ শুড আস্ক মি। আমরা যতটুকু দেখালাম এইটুকু পর্যন্ত যদি কারো কোনো কোয়ারিজ থাকে। রোল নাম্বার 29, জয়। আমরা এখানে যে ফার্স্ট টাইম স্যার 8টা নিয়ে নিচ্ছি, 8টার উপরে তো থিটাটা মানে ভ্যারি করতেছে, তো থিটাটা তো এখানে মেজর না। হ্যাঁ, দুটার উপরে ভ্যারি করবে। সো অ্যাকচুয়ালি আমরা এখানে রাফলি ড্র করেছি, আমরা এখন এক্স্যাক্টলি ড্র করব যে আমাদের পয়েন্ট দেয়া থাকলে কিভাবে ড্র করা যায়। সো এখানে ইয়েস, দুটার উপরে ডিপেন্ড করবে, কারণ আমি 8টা কত দূরে নিব সেটার উপরে বেস করে থেটাটা আসবে। ইয়েস, অলরাইট, রোল 11। রোল 11। স্যার আমাদের এখানে প্রজেকশন পয়েন্টের কোনো ভ্যালু হবে না? প্রজেকশন পয়েন্টের কোনো, আচ্ছা প্রজেকশন পয়েন্টের ভ্যালু ওই এখানে রাইট নাও প্রজেকশন পয়েন্টের ভ্যালু হবে ওটাই। এটার আমরা এর আগে সিলিন্ড্রিক্যাল বা কার্টেসিয়ানের জন্য প্রজেকশন পয়েন্টে যেভাবে ভ্যালু দিতে পারতাম, এখানে ভ্যালুটা দিতে পারা একটু টাফ হবে, কারণ এখানকার পয়েন্টের এটা ডিফারেন্স। সো এখানে আমরা আপাতত কোনো ভ্যালু দিব না, কারণ দ্যাট উইল বি ডিফিকাল্ট। ওকে স্যার, আগে স্যার দুইটা ছিল তো স্যার সেজন্য জিজ্ঞেস। হ্যাঁ, আগে আমরা দিতে পারতাম কারণ ওখানে হাইট শুধু থাকতো না, বাকিগুলো সেম থাকতো, বাট এখানে বাকিগুলো সেম না। কারণ খেয়াল করে দেখো আমাদের এখানকার পয়েন্টের আর মানে যা, এখানকার আর মানে তাই না, ওটা কিন্তু আলাদা। দ্যাটস ওয়াই আমরা এখানে কিছু দিতে পারবো না। ওকে স্যার। ওকে, এনি মোর কোয়েশ্চেন? স্যার এখানে y অ্যাক্সিস এর সাথে রিলেশনটা কেমন হবে? y অ্যাক্সিসের সাথে রিলেশনটা আসবে, জাস্ট মনে করো x আর y এর মধ্যে রিলেশন হচ্ছে 90 ডিগ্রি। সো আমার যদি x অক্ষ থেকে অ্যাঙ্গুলার এলিভেশন ফাই হয়, তাহলে y অ্যাক্সিস থেকে হবে 90 ডিগ্রি মাইনাস ফাই।
সো ওখান থেকে আমরা শুধুমাত্র x দিয়ে এক্সপ্রেস করলে ওটা y এর রেসপেক্টেও রিলেশনশিপ এক্সপ্রেস করে দেয়। এনি মোর কোয়েশ্চেন আপ টু দিস? আমরা এখনো ড্র করি নাই। ওকে, সো আই ক্যান সেফলি অ্যাসিউম ইউ ডোন্ট হ্যাভ এনি। সো আসলে আমরা ড্র না করলে তোমরা বুঝতে পারবে না তোমাদের যেই জিনিসটা দরকার। এবং আগেই বলে নিচ্ছি যে স্ফেরিক্যালে ড্র করাটা একটু ডিফিকাল্ট, কারণ স্ফেরিক্যালে আমাদের দুইটা জিনিস 3D। সো আমি যখন 2 ডাইমেনশনাল পেপারে 3D ড্র করতে চাই, হোপফুলি তোমরা এতদিনে বুঝে গেছো যে এটা কোনো সহজ কোনো ব্যাপার না, এবং আসলে দেখা যায় না, ঘুরায় ঘুরায় দেখতে হয়। বাট এখানে পেপার ঘুরাবো কেমনে করে? সো সাপোজ আমরা একটা পয়েন্ট ড্র করতে চাচ্ছি যার ই হচ্ছে 1, ফাই হচ্ছে সাপোজ কত নিব, 60 ডিগ্রি সাপোজ, আর ই হচ্ছে 30 ডিগ্রি। সো এটা যদি আমরা রেডিয়ানে এক্সপ্রেস করতাম তাহলে ইকুইভ্যালেন্ট পয়েন্টটা হতো 1, দেন পাই বাই 3, দেন পাই বাই 6। অলরাইট, সো লেটস ড্র ইট। তো প্রথমেই আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে নিচ্ছি যে এখানে ড্র করার সময় আমি তোমাদেরকে কিছু টেকনিক দেখাবো, তাতে যেটা হতে পারে যে আমাদের পয়েন্টটা হয়তো খুব এক্স্যাক্টলি ড্র করা হবে না। দ্যাট ইজ এখানে কিছু কিছু জিনিস আমরা অ্যাসাম্পশন করে নিব, কারণ একটু আগেই বলেছি যে যেহেতু এখানে আমাদের জিনিস দুটো প্রপার্টি 3 ডাইমেনশনাল, এটা আসলে এক্স্যাক্টলি আমরা ড্র করতে পারবো 2D পেপারে, এই এক্সপেকটেশন রাখাটা আসলে খুব একটা ফিজিবল না। বাট তোমাদেরকে যেই টেকনিকে দেখাবো তোমরা যদি রাফলি ওভাবে ড্র করো, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট ফর দিস কোর্স, কারণ আমাদের এক্সাক্ট ড্র করতে পারাটা আসলে খুব ডিফিকাল্ট হবে। সো লেটস স্টার্ট। সো ফার্স্টে আমরা x নিয়ে নিলাম, দিস ইজ y and this is z। তো নরমালি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের জন্য এটা আমাদের এই কোঅর্ডিনেটের এটা মোর অর লেস ফিক্সড থাকে, কারণ এখানে আমরা খুব বেশি মডিফিকেশন এখানে করতে পারি না। তো এখানে প্রথমে আমাদের টেকনিক যেটা হবে, আমরা প্রথমেই 60 ডিগ্রি দ্যাট ইজ ফাই ড্র করে ফেলবো। সো দিস ইজ r, দিস ইজ ফাই and this is theta। সো প্রথমেই আমরা ফাই ড্র করব, তার মানে ফাই মানে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা আমি প্রথমেই ড্র করে ফেলতে চাই। তাহলে ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার x অক্ষ থেকে 60 ডিগ্রিতে হতে হবে। তাহলে x অক্ষ থেকে প্রথমেই রাফলি 60 ডিগ্রিতে চলে যাও, সাপোজ এতটুকু 60 ডিগ্রি। তো তোমরা যতখানি সম্ভব এটা মেজার করে ড্র করবা, বাট যদি এরকম হয় যে মেজার করে ড্র করতে গেলে জিনিসটা দেখতে ভালো না হয়, তাহলে রাফলি ড্র করলেই হবে। তাহলে যেটা হচ্ছে আমি ধরে নিলাম এতটুকু হচ্ছে আমার 60 ডিগ্রি এবং এই পার্টটা হচ্ছে আমার ফাই। তাহলে খেয়াল করো আমাদের এখানে যেখানে এই অ্যাঙ্গেলটা যেখানে শেষ হয় সেখান থেকে কিন্তু আমার প্রজেকশন লাইনটা আসে, এই জায়গাটায় খেয়াল করো। আমাদের এই অ্যাঙ্গেলটা যেখান থেকে শেষ হয় সেখান থেকে প্রজেকশন লাইনটা আসে। আমি কোয়েশ্চেন নিব, বাট আগে পুরোটা শেষ করে নিই। তাহলে এবার চলে আসো, এখান থেকে প্রজেকশন লাইনটা হবে। তাহলে তুমি অ্যাঙ্গেলটা যেখান থেকে শেষ করবা আমরা সেখান থেকে প্রজেকশন লাইনটা ড্র করব। তাহলে ওই বরাবর স্কেলটাকে অরিজিনের সাথে বসাই। জাস্ট আমি অ্যাঙ্গেলটা যেখান থেকে শেষ করব অরিজিনের সাথে সেই বরাবর প্রজেকশন লাইনটা হবে। সো আমি এই বরাবর প্রজেকশন লাইনটা পাবো। ভেরি গুড। এখন এই জায়গাটায় তোমরা একটা ছোট্ট টেকনিক ইউজ করবা, বা এই জায়গাটায় আমরা একটা গ্রে এরিয়া রাখবো। সেটা হলো প্রজেকশন লাইনটা কত বড় করে ড্র করবা, এই জায়গাটায় এটা তোমার উপরে ছেড়ে দিলাম। দ্যাট ইজ, কারণ এটা তুমি মেজার করে প্রপারলি ড্র করতে পারবা না, খুবই ডিফিকাল্ট। সো এই কারণে প্রজেকশন লাইনটা, কারণ খেয়াল করে দেখো আমার অ্যাকচুয়াল লাইনের প্রজেকশন লাইন এটা হওয়া উচিত, বাট আমি যেহেতু এই জায়গা থেকে ড্র করা শুরু করছি, সো আমার অ্যাকচুয়াল লাইনের প্রজেকশন লাইন এই ডটেড লাইনটা হওয়া উচিত, বাট আমি কিন্তু উল্টো দিক থেকে ড্র করছি। সো এই কারণে এই প্রজেকশন লাইনটা কত দূর পর্যন্ত যাবে, সো এই জায়গাটা তোমরা রাফলি ড্র করবা যে সাপোজ এত দূর পর্যন্ত যাবে। আমি শেষ করি, তারপরে পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে জাস্ট খেয়াল করো আমি এইটুকু পর্যন্ত ড্র করেছি। সো 60 ডিগ্রি নিলাম, এইটুকু পর্যন্ত ড্র করলাম। এরপরে যেটা করতে হবে, আমাকে এই প্রজেকশন পয়েন্টটা থেকে জেড অক্ষের প্যারালাল ড্র করতে হবে। সো আমি প্রথমে ধরে নেই
আমার প্রজেকশন পয়েন্ট এটা। সো এখানে আমরা একটা জিনিস অ্যাকিউরেসিটা স্কিপ করে যাচ্ছি, যে প্রজেকশন লাইনটা কতখানি বড় হবে তুমি আরবিট্রারি ওয়েতে ধরে নিবা। সো ধরলাম, ধরার পরে এবার সো দিস ইজ মাই প্রজেকশন পয়েন্ট। একটু আগে রোল 11 যেটা জিজ্ঞাসা করলো যে আমরা নরমালি প্রজেকশন পয়েন্টের একটা কোঅর্ডিনেট দেই, বাট এখানে দিতে পারবো না। তার কারণ এখানে আমি জানি না কোঅর্ডিনেটটা কি হবে, কারণ এখানে আমাদের দুইটা প্রপার্টি 3 ডাইমেনশনালি এক্সপ্রেস করতে হয়। সো এখানে আমি এটা এক্সপ্রেস করতে পারবো না। সো এই জায়গাটায় প্রজেকশন পয়েন্টের কোনো ভ্যালু আমরা প্রোভাইড করব না। এবার চলে আসো, আমাদের প্রজেকশন পয়েন্ট থেকে হাইট দিতে হবে। সো প্রজেকশন পয়েন্ট থেকে হাইট দেওয়ার নিয়ম হলো যে এখান থেকে জেড অক্ষের প্যারালাল করে একটা লাইন ড্র করতে হয়। সো জেড অক্ষের প্যারালাল করে একটা লাইন ড্র করতে হবে। সো জেড অক্ষের প্যারালাল করে একটা লাইন ড্র করলাম। এবার এই জায়গাটাতেও আমরা একটা গ্রে এরিয়া ক্রিয়েট করে রাখবো, সেটা হচ্ছে যে প্যারালাল লাইনটা কত দূর পর্যন্ত ড্র করব এটাও তুমি তোমার ইচ্ছা মতো ধরে নিবা, কারণ এই জায়গায় তুমি এক মেজার করতে পারবা না, খুবই ডিফিকাল্ট যে তুমি 1 ইউনিট বলতে কতটুকু বোঝাচ্ছ। সো এই জায়গাটায় আমি আপাতত ধরে নিচ্ছি যে তুমি তোমার সুবিধা মতো একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত ধরে নিবা। সো এই জায়গাটাকেই তুমি বলবা তোমার পয়েন্ট। তাহলে এটা যদি তোমার পয়েন্ট হয় তাহলে খেয়াল করো আর মানে কতটুকু, আর মানে হচ্ছে এই জায়গাটা থেকে অরিজিনকে যোগ করে দাও। সো আমি অরিজিন দিতে ভুলে গেছি। সো দিস ইজ অরিজিন। সো আমার যদি আর দেখাতে হয়, আর মানে হবে এই পয়েন্টটার সাথে অরিজিনকে অ্যাড করো। তাহলে আর মানে হচ্ছে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটার সাথে অরিজিনকে অ্যাড করে দাও। সো দেখি অরিজিন অ্যাড হচ্ছে না, এই পয়েন্টের সাথে অরিজিনকে অ্যাড করে দিতে হবে। ওকে, কোয়াইট গুড। সো এই পয়েন্টের সাথে অরিজিনকে অ্যাড করে দাও। ইয়েস, দিস ইজ মাই আর। আমার আর ছিল কত? আমার আর ছিল হচ্ছে 1 ইউনিট। তাহলে এতটুকু হচ্ছে 1 ইউনিট। এটা পুরোপুরি ধরার উপরে, কারণ এই জায়গায় এটা যেহেতু 3D ডিস্টেন্স, এটা তোমার জন্য এক্স্যাক্টলি 2D প্লেনে ড্র করতে পারাটা খুবই ডিফিকাল্ট। তাহলে আমাদের ফাইটা আমরা প্রপারলি ড্র করতে পারবো, কিন্তু তারপরে এখানে যে আর্টটা ড্র করব এই আর্টটা আমাদেরকে একটু ধরে ড্র করতে হবে, কিছু করার নাই। এবার চলে আসো হোয়াট অ্যাবাউট থেটা। সো থেটা মানে কি ছিল? জেড অক্ষ থেকে এই লাইন পর্যন্ত, যদি এখানে খেয়াল করো জেড অক্ষ থেকে এই লাইন পর্যন্ত যে অ্যাঙ্গেলটা থাকে, সো তুমি যা থেটা ড্র করবে, কারণ এটা 3D, তোমার পক্ষে এটা কখনোই প্রপারলি ড্র করা সম্ভব না। সো এখান থেকে যতটুকু অ্যাঙ্গেল তুমি ড্র করবা দ্যাট উইল বি ইয়োর থেটা। সো এইখানে বলতে পারো যে স্যার পুরো ব্যাপারটা একটু কেমন হলো, আর অ্যাকচুয়ালি এটা কেমন হওয়া ছাড়া আমাদের কাছে খুব বেশি উপায় নাই। তার কারণ এখানে 1 আর 30 ডিগ্রি এই দুইটা জিনিসই হচ্ছে 3D। সো 3Dটা 2D প্লেনে দেখানোটা খুবই ডিফিকাল্ট। এই কারণে জাস্ট আমরা ব্যাপারটাকে ইলাস্ট্রেট করার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করব। সো অফকোর্স এই টেকনিকটা খুব রিলায়েবল টেকনিক হলো না, বাট এটা ছাড়া তোমরা আসলে 2D প্লেনে এটা ড্র করতে পারবা না। আমাদেরকে তখন একটা 3D সিস্টেম লাগবে এটা ড্র করার জন্য, যেটা আমাদের 2D পেপারে সম্ভব না। সো এই টেকনিকটা কি সবাই বুঝতে পারছো? টেকনিকের মধ্যে প্রচুর ফ্লজ আছে, রিলায়েবল না, বাট তোমাদের ড্র করার জন্য দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। So if you have any question in this technique, let me know. That is, এখানে বেসিক্যালি আমাদের পয়েন্ট আসলে খুব বেশি পিন পয়েন্ট করা সম্ভব হবে না। So if you have any question in the technique that I have applied here, please let me know. Okay, roll number 40. Roll number 40. Sir, এখানে তো সরি, এখানে তো মানে আমরা যে পয়েন্টটা আঁকলাম এটা তো খুব একটা অ্যাকুরেট হলো না। সো এক্সামের সময় মানে মানে এটা অ্যাকচুয়ালি মানে কিভাবে বুঝবো যে অ্যাকুরেট হয়েছে বা? ওকে ফাইন, এক্সামের সময় তুমি জাস্ট যে জিনিসগুলো খেয়াল করবা যে তোমার এক্স্যাক্টলি থেটা আর ফাইটাকে মানে দ্যাট ইজ তুমি শুধুমাত্র পজিটিভ নেগেটিভ, যদিও আমি এখনো পজিটিভ নেগেটিভের ব্যাপারে কথা বলিনি, তুমি শুধুমাত্র পজিটিভ আর নেগেটিভ পার্টটাকে অ্যাকুরেট করার চেষ্টা করবা। ভ্যালু এক্স্যাক্টলি অ্যাকুরেট হওয়ার দরকার নাই, কারণ পারবা না এটা অ্যাকুরেট করতে।
so that's why don't worry about it. But এখানে আমরা এখনো যদিও থেটা কখন পজিটিভ থেটা কখন নেগেটিভ এই ব্যাপারগুলোতে কথা বলিনি, সো ওই ব্যাপারটুকু শুধু অ্যাড্রেস করবা। এখানে এক্সাক্ট ভ্যালু তুমি অ্যাকিউরেট করতে পারবা না, দ্যাট ইজ তুমি রাফলি পজিশনটা দেখাতে পারবা, এক্স্যাক্টলি অ্যাকিউরেট তুমি এটা তো বারবার ওই একই কথাই বলছি যে 2D প্লেনে তুমি একটা স্ফেরিক্যাল পয়েন্ট বসিয়ে এক্স্যাক্টলি অ্যাকিউরেট করতে পারবা না, সো ইট উইল বি ভেরি হার্ড ফর ইউ। সো এটার দরকার নাই, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা মাত্র এখন যে কথাটা বলবো রিগার্ডিং পজিটিভ এন্ড নেগেটিভ ওই জায়গাটা একটু খেয়াল করে করবা, তাহলেই হবে। ওকে, সো এবার চলে আসো আমরা আরেকটু কথা বলি, তারপর তোমাদের কোয়েশ্চেন নিব। সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য ডিরেকশন ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। তো আমরা যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ডিরেকশনের কথা বলি তাহলে আমাদের একই রকম হয় যে পি পয়েন্টার যদি আমি পজিশন ভেক্টর দেখাতে চাই তাহলে পি পয়েন্টের ডিরেকশন আসবে তিনটা, একটা আসবে আর ডিরেকশন, আমি আর এই সাইডে লিখছি না জায়গা কম আছে, একটা আসবে ফাই ডিরেকশন এবং আরেকটা আসবে থেটা ডিরেকশন। এবার আর ডিরেকশনের মান হচ্ছে আর, ফাই ডিরেকশনের মান হচ্ছে ফাই, আর থেটা ডিরেকশনের মান হচ্ছে থেটা। নাও দ্য কোয়েশ্চেন ইজ এই যে আর ডিরেকশনটা আছে এই আর ডিরেকশন কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয়। সো লেটস ফার্স্ট টক অ্যাবাউট দ্য ডিরেকশন অফ এ আর। এ আরটার এই ডিরেকশনটা আমাদের সবচেয়ে বেশি দরকার হয়, সো এই কারণে এটা একটু খেয়াল করো, ডিরেকশনটা অনেকটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মতো। যেমন আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে ছিল যদি কোনো কিছু জেড অক্ষ থেকে বের হয় তাহলে এ আর পজিটিভ হবে, যদি কোনো কিছু জেড অক্ষে ঢুকে যায় ইফ ইউ ক্যান রিমেম্বার ইট তাহলে আমাদের এ আর নেগেটিভ হবে। এখানেও একই রকম, কিন্তু এখানে কোনো কিছু জেড অক্ষে ঢুকবে না, জেড অক্ষ থেকেও বের হবে না, এখানে সেন্টার থেকে ঢুকবে, সেন্টার থেকে বের হবে অথবা সেন্টারে ঢুকবে। সো একটু খেয়াল করো কারণ ফার্দার এখানে খুব কনফিউশন হয়। এর আগে আমাদের এরও পজিটিভ হতো যদি কোনো কিছু জেড অক্ষ থেকে বের হতো, আর এরও নেগেটিভ হতো যদি কোনো কিছু জেড অক্ষে ঢুকতো। তোমরা একটু ভিডিওটা খেয়াল করো আমার, এটা ছিল এরোর জন্য। আর এখানে আমাদের পজিটিভ হবে যদি এটাকে আমি অরিজিন বলি, এই এ আর পজিটিভ হবে যদি কোনো কিছু সেন্টার থেকে বের হয়, সবসময় সেন্টার থেকে বের হতে হবে, জেড অক্ষ থেকে বের হইলে হবে না। যদি সেন্টার থেকে বের হয় তাহলে এ আর পজিটিভ, যদি কোনো কিছু সেন্টারে ঢুকে যায় তাহলে এ আর নেগেটিভ। তাহলে চলে আসো আমরা ডিরেকশনটা ডিফাইন করি এবং এই ডিরেকশনটা আমাদের সবচেয়ে বেশি লাগবে। তাহলে কোনো কিছু যদি সেন্টার থেকে বের হয়, যদি সেন্টার থেকে বের হয় তাহলে আমাদের এ আর পজিটিভ হবে, আর যদি কোনো কিছু সেন্টারে ঢুকে যায় তাহলে এ আর নেগেটিভ হবে। আমি আবার রিপিট করছি যে আমাদের এই পার্টটা সবচেয়ে বেশি দরকার হবে এবং এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সাথে সবচেয়ে বেশি কনফিউজিং হবে। সো এই কারণে এই জায়গাটা খেয়াল করো, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য এ রো পজিটিভ হয় যখন কোনো কিছু জেড অক্ষ থেকে বের হয়, it goes outward from z axis. Then a row positive, a row negative হয় when something is coming into z axis, তখন a row negative হয়। On the other hand, for spherical coordinate system, when something is coming out of origin, then a are positive, and when something is coming into origin, then a r gets negative. So this is the direction of a r. What about phi? Phi হুবহু আগের মতো আছে। আমাদের phi কি ছিল? যদি অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে, যদি কোনো কিছু অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরে তাহলে phi পজিটিভ হবে, যদি কোনো কিছু ক্লকওয়াইজে ঘোরে তাহলে phi নেগেটিভ হবে। এখানেও সেম আছে, তার মানে if something rotates counter clockwise then a phi will be positive. If something rotates clockwise then a phi will be negative, কারণ ফাইটা পুরোপুরি ভাবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের মতোই। তাহলে ফাই এর মধ্যে কোনো প্রবলেম নাই, তুমি শুধু রোটেশন খেয়াল করবা। if to have that point if I have to move counterclockwise then
phi will be positive. If I have to move clockwise, then phi will be negative. What about theta? থেটাটা খুবই পিকুলিয়ার, সো একটু খেয়াল করবা। আর যদি খুব বেশি মনে রাখতে না পারো তাহলে খুব একটা প্রবলেম নাই, কারণ থেটা আমরা সবচেয়ে কম ইউজ করি। থেটাটার ব্যাপারে হচ্ছে যদি কোনো কিছু, মনে করো এটা যদি জেড অ্যাক্সিস হয়, ধরে নিলাম এই জায়গাটা অরিজিন, তাহলে এইটুকু হচ্ছে পজিটিভ জেড, এইটুকু হচ্ছে নেগেটিভ জেড। থেটার পজিটিভ হয় যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেলটা আপার হাফে থাকে, এই দিক অথবা এই দিক, যতক্ষণ পর্যন্ত অ্যাঙ্গেলটা উপরের হাফে থাকবে, as long as the point is on the upper half, theta will be positive. খুবই পিকুলিয়ার, বাট এভাবে করেই মনে রাখতে হবে। দ্যাট ইজ, এভাবে চিন্তা করো যে আমাদের এই জায়গাটা উপরের অংশটুকু হচ্ছে আপার হাফ, নিচের অংশটুকু হচ্ছে লোয়ার হাফ। একটু ভিডিওটা খেয়াল করো। তাহলে কোনো অ্যাঙ্গেল যদি এখান থেকে এত দূরের মধ্যে থাকে তাহলে থেটা পজিটিভ হবে, আর কোনো অ্যাঙ্গেল যদি লোয়ার হাফে থাকে তাহলে থেটা নেগেটিভ হবে। তাহলে আমাদের থেটাটা একটু মেনশন করি এখানে। তাহলে ইফ উই ওয়ান্ট টু টক অ্যাবাউট থেটা, তাহলে আমাদের এ থেটা পজিটিভ হয় ইফ উই আর টকিং অ্যাবাউট আপার হাফ, আপার হাফ উইথ রেসপেক্ট টু জেড অ্যাক্সিস। আমি যদি জেড অ্যাক্সিসের আপার হাফে থাকি তাহলে থেটা পজিটিভ হবে, আর যদি আমি লোয়ার হাফে থাকি তাহলে থেটা নেগেটিভ হবে। যদি লোয়ার হাফে থাকি তাহলে আমাদের থেটা নেগেটিভ হবে। তার মানে আমি যতক্ষণ পর্যন্ত, খেয়াল করে দেখো, আমি এর মাঝে আছি, এর মাঝে আছি, ততক্ষণ পর্যন্ত আমার জেড পজিটিভ হবে। যখন আমি এই দিকে চলে গেছি তখন জেড নেগেটিভ হবে। তাহলে ইফ উই আর হ্যাভিং হিয়ার, সো এটা আমি ডিরেকশন দিয়ে আসলে বলতে পারবো না, সো এভাবে করে বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আপার হাফে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের এ থেটা পজিটিভ হবে, যতক্ষণ পর্যন্ত আমি লোয়ার হাফে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের এ থেটা নেগেটিভ হবে। সো ইয়েস, এই জায়গাটা একটু পিকুলিয়ার, একটু বুঝতে কষ্ট হয়, সো বেটার আমরা একটা ড্র করি উইথ নেগেটিভ, তাহলে হয়তো আমাদের এই আইডিয়াটা বুঝতে একটু সহজ হবে। সো এই জায়গাটা কি সবার আপাতত বোঝার জন্য ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। আমরা যখন একটা নেগেটিভ এখন ড্র করি তাহলে হোপফুলি আমরা এই জায়গাটা ক্লিয়ার করতে পারবো। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোনটা? আর জি আরটা হলো যে তুমি অরিজিন থেকে ওই পয়েন্টটাকে যোগ করে যেই লাইনটা পেলা, যদি কোনো কিছু সেই লাইন বরাবর বাইরের দিকে আসে তাহলে আরটা পজিটিভ হবে, আর যদি কোনো কিছু ওই লাইন বরাবর ভেতরের দিকে ঢোকে তাহলে আরটা নেগেটিভ হবে। দ্যাট ইজ, আরটা পজিটিভ না নেগেটিভ এটা খেয়াল করার জন্য তুমি শুধু দেখবা যে কোনো কিছু অরিজিনে ঢোকে কিনা অথবা কোনো কিছু অরিজিন থেকে বের হয় কিনা। যদি কোনো কিছু অরিজিনে ঢোকে তাহলে আর নেগেটিভ হবে, যদি কোনো কিছু অরিজিন থেকে বের হয় তাহলে আর পজিটিভ হবে। এটার সাথে যদি আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের কন্ট্রাস্ট করি তাহলে ব্যাপারটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে এই ভেতর আর বাহির অরিজিনের রেসপেক্টে চিন্তা করতে হয় না, জেড অক্ষের রেসপেক্টে চিন্তা করতে হয়। এই অলরাইট, তাহলে এবার চলে আসো, মনে করো আমরা একটা পয়েন্ট নিই। সাপোজ আমাদের পয়েন্টটা হচ্ছে -2, তারপর কি নিব, মনে করো কঠিন করেই নেই, -30 ডিগ্রি। জানি না এটা ড্র করতে পারবো কিনা আদৌ, এটাও -30 ডিগ্রি। সো আমরা এই পয়েন্টটা ড্র করতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে x অ্যাক্সিস নিলাম, দেন y অ্যাক্সিস নিলাম, দেন z অ্যাক্সিস নিলাম। তো আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা ফাই ড্র করি। তাহলে একটু খেয়াল করো, আমাদের ফাই হবে -30 ডিগ্রি। সো দিস ইজ r, this is phi and this is theta. তাহলে ফাই হচ্ছে -30 ডিগ্রি। তাহলে ফাই যদি -30 ডিগ্রি হয় তাহলে মাইনাস হয় যদি আমি x অক্ষ থেকে ক্লকওয়াইজে যাই, তাহলে আমাকে x অক্ষ থেকে, দিস ইজ x অ্যাক্সিস, এই দিক গেলে কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ, দিস ইজ x অ্যাক্সিস, আমি যদি এই দিকে আসি তাহলে কাউন্টার ক্লকওয়াইজ, সো আমাকে মুভ করতে হবে এই দিকে। তাহলে আমি এই দিক বরাবর আমাকে একটা 30 ডিগ্রি রাফলি নিতে হবে।
সো এটা মেজার করে নেওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ এই জায়গায় একটু খেয়াল করে দেখো এই জায়গাটা কিন্তু খুবই ছোট। সো এই জায়গায় রাফলি তুমি রিলেটিভলি ড্র করবা, এক্সাক্ট ড্র করতে পারবা না, কারণ এখানে তুমি যে পরিমাণ স্পেস পাচ্ছিলা ড্র করার জন্য এই জায়গায় কিন্তু স্পেসটা অনেক স্কুইজড হয়ে গেছে, কারণ এটা একটা 3D ভিউ। তাহলে আমি ধরে নিলাম এতটুকু হচ্ছে 30 ডিগ্রি, সো এটা হচ্ছে আমার -30 ডিগ্রি। এটা কি সবাই ফার্স্ট এটা কি বুঝতে পারছো না? এই জায়গাটা আমি আবার বলবো। ওকে ফাইন। তাহলে এরপরে কি করতে হয়, আমাকে এখান থেকে এই দিক বরাবর রাফলি আমাকে একটা প্রজেকশন ড্র করতে হবে। তাহলে এবার অরিজিনের সাথে এই মাথাটা যোগ করে দাও। সো অরিজিনের সাথে রাফলি যোগ করে দাও। সো অরিজিনের সাথে রাফলি যোগ করো, তাহলে তুমি প্রজেকশনটা পেয়ে যাবে। সাপোজ আমি রাফলি এতটুকু যোগ করলাম, সো দিস ইজ মাই প্রজেকশন। তোমাদের এটা বলা হয়েছে মেপে যোগ করতে হবে না, রাফলি যোগ, জাস্ট রাফলি একটা লাইন নিলেই হয়ে যাবে। এবার একটা জিনিস একটু খেয়াল করো, যে এবার আমার হাইট ড্র করার কথা। নরমালি আমরা হাইট ড্র করি কিভাবে? উপরের দিকে ড্র করি। সো হাইটটা উপরে ড্র করব না নিচে ড্র করব, এটা টোটালি আসবে তোমার থেটার সাইনটা কেমন। একটু খেয়াল করো, আমি আবার বলছি যে আমরা প্রজেকশন থেকে জেনারেল কনসিডারেশন হচ্ছে আমরা হাইটটা ড্র করি পজিটিভ জেড অ্যাক্সিসের দিকে, কিন্তু এটা আমি পজিটিভের দিকে ড্র করব না নেগেটিভের দিকে ড্র করব, it will totally come about the sign of theta. আমাদের এখানে থেটা সাইন যদি পজিটিভ হতো তাহলে এটা উপরের দিকে ড্র করতাম, বাট আমার থেটার সাইন কেমন? নেগেটিভ। তাহলে আমাদের এখানে যেই প্যারালাল লাইনটা হবে জেড অ্যাক্সিসের সেটা নিচের দিকে হবে, কারণ আমার থেটাটা নিচের হাফে হতে হবে, কারণ যেহেতু এটা নেগেটিভ, উপরের দিকে তো না। তাহলে এবার আমরা এখানে যেই প্যারালাল লাইনটা ড্র করব, that parallel line with respect to z axis has to be in the down half. তাহলে এখান থেকে ড্র করি, তাহলে এখান থেকে তুমি ড্র করবে একটা in the down half। ওই যে আবার আগের মতো এখানে আমাদের কিছু গ্রে এরিয়া আছে, কত দূর পর্যন্ত ড্র করবে এই ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, তুমি তোমার চোখের আন্দাজে একটা ড্র করে নিবা। তাহলে এবার এটার সাথে আমি যদি অরিজিনকে যোগ করে দেই, সো দিস ইজ মাই অরিজিন। সো এবার এই যে আমি পয়েন্টটা নিলাম সেই পয়েন্টের সাথে অরিজিনকে যোগ করে দাও। তাহলে এই পয়েন্টের সাথে অরিজিনকে যোগ করে দাও। তোমাদের একটু নয়েজ আসছে, কেউ মনে হয় আনমিউট করে আছো, মিউট করে ফেলো। আই উইল টেক ইউর কোয়েশ্চেন আ লিটল বিট লেটার। সো জাস্ট অরিজিনের সাথে যোগ করে দাও, আই থিংক ইট ইজ গুড এনাফ। এই যে অরিজিনের সাথে আমি যোগ করে দিলাম, দিস ইজ 2। সো আগে এটা 2, এখন কথা হচ্ছে এটা যে -2, এই মাইনাসটা বোঝাবো কেমনে করে? খুবই সিম্পল। মাইনাসটা বোঝানোর জন্য জাস্ট অ্যারোটা ভিতরের দিকে দিয়ে দাও, মাইনাস হয়ে গেছে। সো এই মাইনাসটা বোঝানোর আর কোনো ওয়ে নাই, তোমাকে অ্যারোটা সেন্টারের দিকে দিতে হবে। যদি পজিটিভ হতো অ্যারোটা বাইরের দিকে দিতা। এরপর আমাদের এখনো বাকি আছে এই 30 ডিগ্রিটা বাকি আছে। সো এই 30 ডিগ্রিটা ইনক্লুড করার জন্য কিছুই করতে হবে না, জেড অক্ষ থেকে এই বরাবর একটা অ্যাঙ্গেল নাও, দিস অ্যাঙ্গেল ইজ -30 ডিগ্রি। কেন মাইনাস? তার কারণ হচ্ছে এটা আমাদের নেগেটিভ হাফে আছে। সো দিস ইজ মাই পয়েন্ট, সো দিস ইজ মাই পি পয়েন্ট, যার আর হচ্ছে -2, থেটা হচ্ছে -30 ডিগ্রি, এবং সরি ফাই হচ্ছে -30 ডিগ্রি এবং থেটা হচ্ছে -30 ডিগ্রি। রোল নাম্বার 5 কোয়েশ্চেন। রোল নাম্বার 5। -30 ডিগ্রি যদি পজিটিভ হইতো তাহলে তো আমরা উপর থেকে দিতাম। হ্যাঁ, মানে থেটাটা পজিটিভ হতো, মানে এখানে তো দুইটা -30 ডিগ্রি আছে, ফাই না থেটা? স্যার থিটা। হ্যাঁ, থেটাটা যদি পজিটিভ হতো তাহলে যেটা করতাম, এখান থেকে নিচের দিকে আর এই লাইনটা ড্র করতাম না, আমরা উপরের দিকে ড্র করতাম এবং তখন এখান থেকে যোগ করে দিতাম। দ্যাট ইজ, আমি যদি ওর কোয়েশ্চেন ওয়াইজ করি যে যদি থেটাটা পজিটিভ হতো, যে আমি পজিটিভ 30 ডিগ্রির জন্য ড্র করছি, তাহলে আমি এখান থেকে এই বরাবর নিতাম, তারপরে এর সাথে যোগ করে দিতাম, এটা হয়ে যেত আমার পজিটিভ 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? আর এর জন্য হচ্ছে
ডিরেকশনটা অরিজিনের দিকে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, অরিজিনের দিকে দিলেই হয়ে যাবে। সাপোজ তোমার যদি সেকেন্ড পয়েন্টের জন্য 8টা পজিটিভ হয়, তাহলে জাস্ট তুমি অরিজিন থেকে বাইরের দিকে দিবা, আর কিচ্ছু করতে হবে না। এর জন্য কোনো মেজারমেন্ট নেই, এটা শুধুমাত্র ভিতর না বাহির এটা বোঝায়, আর কিচ্ছু বোঝায় না। স্যার 8টাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে যদি থিটা প্লাস হয়ে যাচ্ছে। থিটা প্লাস হয়ে গেলে আর কেন চেঞ্জ হয়ে যাবে? তুমি সমান স্যার, সমান করে তো ড্র করলাম, এটাও 2 এটাও 2, এটাও 2 এটাও 2। এখন তাহলে মনে স্যার, কর 8টা মানে কি নিচে থাকবে নাকি উপরে উঠবে? উপরে উঠতে হবে স্যার। মানে অ্যারোটা কোন দিকে থাকবে? হ্যাঁ স্যার। অ্যারোটা কোন দিকে থাকবে এটা টোটালি ডিপেন্ড করবে তোমার এইটা পজিটিভ না নেগেটিভ। এখানে যদি নেগেটিভ থাকে তাহলে অ্যারোটা ভিতরের দিকেই যাবে। এই যে আমাদের এই জায়গাটায় যদি নেগেটিভ থাকে তাহলে অ্যারো ভিতরের দিকেই যাবে। সো এটা টোটালি ডিপেন্ড করবে যে আমাদের এইটা মাইনাস না প্লাস। যদি মাইনাস হয় তাহলে অ্যারো ভেতরের দিকে, যদি প্লাস হয় তাহলে অ্যারো বাইরের দিকে। বুঝতে পেরেছো কি? সো এটা টোটালি ডিপেন্ড করবে অ্যারোটার ডিরেকশন কোন দিকে। সো এখানে প্লাস মাইনাসটা শুধুমাত্র অ্যারোকে বোঝায়, আর কিচ্ছুকে বোঝায় না। এর কোনো মেজারমেন্ট নাই যে কোন অক্ষের উপরে যাবে, কোনো কিছুর উপরেই যাবে না। এটা শুধু এক্সপ্রেস করবে কোনো কিছু অরিজিন থেকে বের হচ্ছে না ঢুকছে। ঠিক আছে, ওকে। সো আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট আপাতত এখানেই শেষ করতে পারি। এন্ড অফ কোর্স এটা খুব বেশি ইজি তো না, এবং আমি যেভাবে বললাম ওভাবে করে যদি তোমরা ড্র করতে পারো দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। বাট এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে যে তুমি এই ডিরেকশনটা আমি যেটা বললাম এটা বুঝতে পেরেছো কিনা, এবং এর সাথে তুমি এ রো কে ডিফারেন্সিয়েট করতে পারো কিনা। দ্যাট ইজ এই ডিফারেন্সিয়েশনটা করা আমাদের কেন দরকার। আমরা যদি একটা এক্সাম্পল থেকে দেখি, যে সাপোজ আমি তোমাকে বললাম যে আমার কাছে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে 200 AR। এটা একটা কোয়েশ্চেন। সাপোজ আরেকটা ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে 200 A রো। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। সো তোমাকে যদি আমি বলি বলতো এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, তাহলে তুমি প্রথমে বলবে এটা ডিরেকশন হচ্ছে পজিটিভ আর অ্যাক্সিস। সো পজিটিভ আর মানে কি বলো? পজিটিভ আর মানে কি? পজিটিভ আর মানে কি? স্যার এক্সিস থেকে বের হচ্ছে, অরিজিন থেকে বের হচ্ছে, আউটওয়ার্ড। এটা আউটওয়ার্ড, বাট outward is not the complete information. Outward from origin. So তুমি যদি পুরো ইনফরমেশন দিতে চাও তাহলে শুধু outward বললে হবে না, it is outward from which point? Origin. Similarly, এবার যদি আমি তোমাকে এটার জন্য বলি যে বলো তো এর ডিরেকশন কোন দিকে, তাহলে তুমি বলবা পজিটিভ রো অ্যাক্সিস। ভেরি গুড। এবার যদি এটা ফিজিক্যালি ব্যাখ্যা করতে বলি, বলো তো এটা কোন দিকে? Outward from z axis. ভেরি গুড। তাহলে এটা আমাদের আউটওয়ার্ড, বাট এটা আউটওয়ার্ড কার কাছ থেকে? ফ্রম জেড অ্যাক্সিস। দ্যাট ইজ আমি যদি এটা ড্র করি, এই ইলেকট্রিক ফিল্ডটা যদি আমি ড্র করতে চাই, তাহলে সাপোজ এক্সকিউজ মি, আমার এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড, এক্স ওয়াই জেড। সো আমি যদি এই ইলেকট্রিক ফিল্ডটা ড্র করতে চাই প্রথমটা, তাহলে এটার ডিরেকশন হবে, মান যাই হোক না কেন ডিরেকশন হবে এটা এভাবে করে বের হচ্ছে। সো দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। নিজে নিজে চেঞ্জ করে নাই খালি। অন দ্য আদার হ্যান্ড, এবার যদি আমি এই ইলেকট্রিক ফিল্ডটা ড্র করতে চাই, যে আমি এই ইলেকট্রিক ফিল্ডটা ড্র করতে যাচ্ছি, এটা কিন্তু আগের মতো করে ড্র করলে হবে না, এটা বের হবে জেড অ্যাক্সিস থেকে। সো এটার ইলেকট্রিক ফিল্ড দেখতে এরকম হবে। সো তোমরা কি পার্থক্যটা বুঝতে পারছো? আমাদের এই জায়গাটা স্ফেরিক্যাল এবং সিলিন্ডারের মধ্যে এই জায়গাটা খুব দরকার। সো এটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলো। যে দুটার মধ্যে একটা সাটল ডিফারেন্স আছে এবং এই ডিফারেন্সটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, সো ধরে নিচ্ছি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এবার একটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে এই যে আমরা এতগুলো কোঅর্ডিনেট সিস্টেম পড়লাম, একই পয়েন্টকেই কিন্তু এক্সপ্রেস করেছে, এবং এটা আমি তোমাদেরকে একদম শুরু থেকেই বলছি যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের মেইন কাজই হচ্ছে একই পয়েন্টকে ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করা।
নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমাদের এভাবে করে এরকম 3 ধরনের কোঅর্ডিনেট পড়ার দরকারটা কি ছিল? যে আমি কেন শুধু এই সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম অথবা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমকে প্রকাশ করলাম, মানে আমার এটার কেন দরকার ছিল? আমার তো একটা দিলে হয়ে যেত কিনা? মনে করো, জাস্ট আমরা একটা এক্সাম্পল নেই, এটা একটা পয়েন্ট চার্জ। So now we are going to talk about why we need multiple coordinate system. আমার কাছে এখানে একটা চার্জ আছে, সেই চার্জটা হচ্ছে কিউ, হোপফুলি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমি তোমাকে বললাম যে আমার কাছে এই জায়গাটা থেকে সাপোজ 1 মিটার দূরে একটা পয়েন্ট আছে। সো এই পয়েন্টটা হচ্ছে 1 মিটার দূরে একটা পয়েন্ট আছে। আমি এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড জানতে চাচ্ছি, টোটাল ইলেকট্রিক ফিল্ডটা জানতে চাচ্ছি। তাহলে এর আগের ক্লাসে আমরা পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ড বের করেছি, সো সেভাবে করে আমি এই জায়গাটার ইলেকট্রিক ফিল্ড বের করতে পারবো, এবং ইলেকট্রিক ফিল্ড বের করলে এখানে এরকম একটা ভ্যালু আসবে, এখানে এরকম কিছু একটা আসবে, দেন এরকম কিছু একটা আসবে। কি আসবে জানি না, বাট এরকম আমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সো একটা বড় ক্যালকুলেশন করতে হবে, তারপরে আমাকে বের করতে হবে। তো এইটুকু পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? সিচুয়েশনটা আমি আবার বলি। আমার কাছে এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এবং এই পয়েন্ট চার্জের জন্য আমি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছি। 1 মিটার ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে। সাপোজ আমি তোমাকে পয়েন্টের কোঅর্ডিনেট বলে দিয়েছি, আমি চার্জের পজিশনের কোঅর্ডিনেট বলে দিয়েছি, তুমি সেটা হিসাব করে এখান থেকে ইলেকট্রিক ফিল্ড বের করবা। এবার সো এটুকু পর্যন্ত হোপফুলি কারো কোনো প্রবলেম নাই, আছে কি? থাকলে বলো। তোমরা কি সিচুয়েশনটা বুঝতে পেরেছো? ওকে, ফাইন। এবার চলে আসো। সো আমি এটাকে এক্সপ্রেস করলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেটে, কোনো সমস্যা হয়নি। এবার আমি এখান থেকে 1 মিটার দূরে আরেকটা পয়েন্ট নিব, যে পয়েন্টটা এই জায়গাটায় হবে। সো 1 মিটার দূরে আমি এক্সকিউজ মি সো 1 মিটার দূরে আমি আরেকটা পয়েন্ট নিলাম, পয়েন্টটা এই জায়গাটায় আছে। এবার আমি তোমাকে বললাম, বলো তো এই জায়গার ইলেকট্রিক ফিল্ড কি হবে? তখন তুমি আমাকে কি আনসার দিবা? যে একটু অপেক্ষা করেন, আমি আপনাকে হিসাব করে দেই এই জায়গার ইলেকট্রিক ফিল্ড কি হবে। যদিও পয়েন্টটা 1 মিটার দূরে, কিন্তু যেহেতু পয়েন্টটা 1 মিটার দূরে থাকার পরও খেয়াল করে দেখো এর কিন্তু কোঅর্ডিনেট আলাদা। সো যেহেতু এর কোঅর্ডিনেট আলাদা, তোমাকে আবার ক্যালকুলেশন করতে হবে, এবং আবার ক্যালকুলেশন করার পরে তুমি এখান থেকে নতুন একটা আনসার আমাকে বের করে দিবা। যদিও কিন্তু দুইটা পয়েন্ট একই ডিস্টেন্সেই ছিল, চার্জটা থেকে একই ডিস্টেন্সে ছিল, কিন্তু একটা ডিস্টেন্সের যেহেতু কোঅর্ডিনেট যা, এখানকার কোঅর্ডিনেট তো তাই হবে না। তাহলে তোমাকে যদি এরকম করে আমি বলি যে আমার কাছে এই পয়েন্টটাকে সেন্টার করে আমি 1 মিটার দূরত্বে একটা সার্কেল চিন্তা করছি, এই সার্কেলের মধ্যে আমি সাপোজ পয়েন্টটা এখানে চিন্তা না করি, একটু এখানে করি, তাহলে আমার জন্য আঁকতে সুবিধা হয়। 1 মিটার দূরত্বে একটা সার্কেল চিন্তা করছি। এবার এই সার্কেলের উপরে যদি আমি তোমাকে কোনো জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করতে বলি, তাহলে কি যতগুলো পয়েন্ট আমি তোমাকে ডিনোট করে দিব সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে কিনা? কারণ প্রতিটা পয়েন্ট যদিও একই দূরত্বে আছে, কিন্তু প্রতিটা পয়েন্টের পজিশন আলাদা, এবং যখন পজিশন আলাদা তখন কিন্তু তোমাকে এভাবে করে প্রতিটা পয়েন্টের জন্য ক্যালকুলেশন করতে হবে। এই কথাটা কি বুঝতে পারছো কিনা? যদিও পয়েন্টে সবার কিন্তু ডিস্টেন্স সেম। এবার চিন্তা করো, সো আমি যখন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আছি, তখন যদিও আমার ডিস্টেন্স সেম, প্রতিটা পয়েন্টের জন্য আমাকে আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, এবার তুমি এই পুরো সিস্টেমটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে চিন্তা করো, যে আমি পুরো সিস্টেমটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে চিন্তা করব। সো যদি আমি এই পুরো সিস্টেমটাকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে চিন্তা করি, তাহলে আমার অবস্থাটা কেমন? আমি যদি ইলেকট্রিক ফিল্ড বের করতে চাই, সো লেটস টক অ্যাবাউট উই আর ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। যদি আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে চিন্তা করি, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড সরি দাঁড়াও
এই বোর্ডের সমস্যা হচ্ছে ও নিজে নিজে কিছু শেপ ঠিক করে ফেলে এবং তারপরে জিনিসগুলো দেখতে বিশ্রী হয়ে যায়। ওকে, সো এবার আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে চিন্তা করতে চাই। সো যদি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে চিন্তা করতে চাই, আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের আমি যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতে চাই তাহলে তার একটা মান থাকবে এবং তার একটা ডিরেকশন থাকবে। সো ইট উইল হ্যাভ সাম ম্যাগনিটিউড এন্ড ইট উইল হ্যাভ ডিরেকশন। এখন প্রথমে চিন্তা করো, আমার কাছে এখানে একটা চার্জ আছে, সেই চার্জ থেকে 1 মিটার দূরে যতগুলো পয়েন্ট আছে প্রতিটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সমান, এটা কি তুমি জানো? এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এখান থেকে 1 মিটার দূরে যতগুলো পয়েন্ট আছে সেই সবগুলো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে কিনা, এটা কি তুমি মানো যে এই জায়গা থেকে আমি 1 মিটার রেডিয়াসে যতগুলো পয়েন্ট নিয়েছি সবগুলো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে? এটা মানো না কয়জন আমাকে ইনফর্ম করো। রোল 29, এটা তুমি মানো না সবগুলো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে? স্যার এটা তো সবগুলো পয়েন্ট ইলেকট্রিক মান তো সমান হওয়ার কথা না। সবগুলো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে না। আমাদের ইলেকট্রিক ফিল্ড এর আমি যদি ফর্মুলা দেখি, কার্টেসিয়ান কোঅর্ডিনেটেই যদি দেখি, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি ছিল? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর কিউব আর, ঠিক কিনা? যদি এটা হয়, এবার যদি আমি তোমাকে বলি বলো তো ইলেকট্রিক ফিল্ডের মান কত, বলো তো মান কি হবে? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর এপসাইলন নট কিউ বাই আর স্কয়ার, এটার মান কি এরকম হবে কিনা? আমরা এটা কুলম্বস ল এর মধ্যে পড়ে আসছি কিনা? যদিও আমরা এটা ডাইরেক্ট এভাবে করে দেখে আসি না, ইলেকট্রিক ফিল্ডের জন্য, ফোর্সের জন্য দেখে আসছিলাম। বাট আমার কাছে যদি ইলেকট্রিক ফিল্ডের এই ফর্মুলা থাকে, সেখান থেকে ইলেকট্রিক ফিল্ডের মান আমি এটা বলতে পারি কিনা? যদি বলতে পারি তাহলে আমি কি এটা বলতে পারি না যে ইলেকট্রিক ফিল্ড উইল বি ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ ডিসটেন্স? এটা কি আমি বলতে পারি? যদি বলতে পারি তাহলে যদি সেম ডিসটেন্সে আমি থাকি চার্জ থেকে, তাহলে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে কিনা? এটা কি এবার বোঝা গেছে? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? তো এবার সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান, তাহলে এর সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান। এবার যদি তুমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে এক্সপ্রেস করো, দেখো তো এখানে আমি যতগুলো পয়েন্ট দিয়েছি সবগুলো পয়েন্টে এর ডিরেকশনও কি সমান কিনা? কেন সমান? কারণ এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড বের হবে, কারণ এটা পজিটিভ চার্জ। এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড বের হবে পজিটিভ, এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড বের হবে পজিটিভ, এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড বের হবে, এই পয়েন্ট থেকে ইলেকট্রিক ফিল্ড বের হবে। এবার বলো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমি যদি এই চার্জের পজিশনকে অরিজিন বলি, তাহলে অরিজিন থেকে যা বের হয় তার ডিরেকশন কত? অরিজিন থেকে যা বের হয় তার ডিরেকশন কি? জিজ্ঞেস করছি। স্যার পজিটিভ। কি পজিটিভ? আউটওয়ার্ড ফ্রম অরিজিন। হ্যাঁ, আউটওয়ার্ড ফ্রম অরিজিন কে আমি যদি এবার ডিরেকশন দিয়ে লিখতে চাই তাহলে ডিরেকশনটা কি লিখবো? আউটওয়ার্ড হবে। কি পজিটিভ হবে? বুঝলাম পজিটিভ হবে, বাট পজিটিভের ডিরেকশন কি দিব? ax ay কি হবে? আর লিখতে হবে। ar, ভেরি গুড। সো জিনিসটা এরকম হবে কিনা? তাহলে তুমি খেয়াল করো, আমি এখানে ইলেকট্রিক ফিল্ডের মান জানি, মান কত? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন আর এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা হচ্ছে মান সব জায়গাতেই, প্রতিটা পয়েন্টে মান সমান। এবার তার দিক কি? তার দিক হচ্ছে এ আর। তাহলে এখানকার যে কোনো জায়গাতেই যদি ইলেকট্রিক ফিল্ড আমাকে বের করতে বলে, আমাকে কি বারবার ক্যালকুলেশন করার দরকার আছে? না, আমি প্রতিবার শুধুমাত্র এইটা দিয়ে আনসার বলে দিতে পারি যে ইলেকট্রিক ফিল্ডের মান সমান, দিক হচ্ছে সেন্টার থেকে বের হয়। তাহলে দিস ইজ দ্য বেনিফিট অফ ইউজিং ডিফারেন্ট কোঅর্ডিনেট, যে তুমি এই প্রবলেম
যদি কার্টেসিয়ান দিয়ে সলভ করতে চাও তাহলে তোমাকে প্রতিটা পয়েন্টের জন্য আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতে হবে, কারণ যদিও প্রতিটা পয়েন্টে মান সমান কিন্তু পজিশন আলাদা হওয়ার কারণে ডিরেকশনটা ডিফারেন্ট হবে, যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাড্রেস করতে পারে না। কিন্তু যদি তুমি এই পুরো সিস্টেমটাকে স্ফেরিক্যালি এক্সপ্রেস করো তাহলে তুমি প্রতিটা পয়েন্টের জন্য একই আনসার প্রোভাইড করতে পারো, and that answer will be this. So this is the significance of using spherical coordinate system, এবং similarly আমরা একইভাবে cylindrical coordinate সিস্টেমের জন্য এরকম আইডিয়া নিয়ে আসতে পারি। তোমরা কি এই ব্যাপারটা বুঝতে পারছো যে আমরা কেন ডিফারেন্ট কোঅর্ডিনেটে কাজ করি? যে একই জিনিসকেই আমি চাইলে এই প্রবলেমটা পুরোপুরি ভাবে আমি কার্টেসিয়ান দিয়ে সলভ করতে পারি, কোনো সমস্যা নাই, বাট আমার কাছে যদি মাল্টিপল জায়গায় আইডিয়া দরকার হয় তখন কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এফিশিয়েন্ট না। তার কারণ কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমার এখানে যতগুলো পয়েন্ট আছে আমাকে ততবার ক্যালকুলেশন করতে হবে, সো ক্যালকুলেশন অনেক বেশি। অন দ্য আদার হ্যান্ড এই একই সিস্টেমকেই যদি আমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট দিয়ে প্রকাশ করি তাহলে আমার প্রতিটা পয়েন্টের জন্য ক্যালকুলেশন একবার করতে হবে। সো তোমরা কি এই আইডিয়াটা বুঝতে পারছো? সো এখান থেকে আমাদের যেই কনসেপ্টটা চলে আসবে সেটা হলো যে আমাদের কখন কোন কোঅর্ডিনেট ইউজ করতে হয় সেটার জন্য আমাদের দুটো আইডিয়া দরকার হয়। একটাকে বলা হয় স্ফেরিক্যাল সিমেট্রি এবং আরেকটা জিনিসকে বলা হয় সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। সো আমাদের কোন সিস্টেমে যখন স্ফেরিক্যাল সিমেট্রি থাকে তখন আমরা সেই জায়গায় স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করব আর ফাই থিটা, এবং কোন জায়গায় যখন সিলিন্ড্রিক্যাল সিমেট্রি থাকে সেই জায়গাটায় আমরা ইউজ করব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। এবার আজকে সিমেট্রি বোঝাবো না, কারণ সিমেট্রিটা বুঝতে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল লাগে, আমরা ধীরে ধীরে বুঝবো। জাস্ট আইডিয়াটা খেয়াল রাখো যে আমরা যে কোনো প্রবলেম যে কোনো কোঅর্ডিনেটে করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু কোথাও কোথাও যদি তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ না করে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করো ক্যালকুলেশন সহজ হয়, এই কারণেই আমি করি। সিমিলারলি কিছু কিছু সিচুয়েশনে যদি সিলিন্ড্রিক্যাল সিমেট্রি থাকে সেই জায়গায় যদি তুমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ইউজ করো তোমার ক্যালকুলেশন সহজ হয়ে যায়। তো এই চয়েসটা কিভাবে করে করতে হয় এটা আজকে বলবো না, কারণ আজকে বললে একদমই মাথার উপর দিয়ে যাবে। সো এটা যখন একটা সিচুয়েশন আসবে তখন আমি তোমাকে আইডেন্টিফাই করাই দিব যে আজকে যেমন এখানে আমরা একটা কথা বলেছি যে এই জায়গাটায় স্ফেরিক্যাল সিমেট্রি আছে, এই কারণে আমাদের স্ফেরিক্যাল কোঅর্ডিনেট ভালো। সিমিলারলি যখন একটা সিলিন্ড্রিক্যাল সিচুয়েশন আসবে তখন আমি তোমাকে বলে দিব। সো আজকে এই কথাটা না বলি কারণ এটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। So we have done with our first part only. So this is all about spherical coordinate. So কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কি? ওকে, কোয়েশ্চেন হাত তোলো, হাত তুলতে ভুলে যাচ্ছ। ওকে, রোল 29। স্যার কোশ্চেনের মান যেভাবে থাকে স্যার আমরা তো ফ্রি হ্যান্ডে আঁকলে তো হবে। ফ্রি হ্যান্ডে আঁকলে না, ফ্রি হ্যান্ড মানে হচ্ছে স্কেল দিয়ে আঁকতে হবে, যেহেতু ঘরে বসে মানে মোটামুটি একটা ধরে আঁকতে হবে। হ্যাঁ হ্যাঁ, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে একটু ধরেই আঁকতে হবে, কিছু করার নাই, শুধুমাত্র পজিটিভ নেগেটিভটা একটু খেয়াল করো তাইলেই হবে। আসলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট খুব টাফ কারণ যেহেতু এটা 3D। এনি মোর কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন নাই, তার মানে আজকের বোনাস শুধুমাত্র সব 29 নিয়ে চলে যাবে, বাকি তোমরা কেউ বোনাস পাবে না আজকে ক্লাসে, কারণ তোমাদের তো কোনো কোয়েশ্চেন। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? সেটা তো আমাদের জানাইতে হবে। জি তোমরা সবাই বসে বসে ঘুমাইতেছো আর তোমরা ভাববা তোমাদের বোনাস দেব। ঘুমাইতেছো না, তা আমি বুঝবো কেমনে করে যে ঘুমাইতেছো না? আমারে তো বুঝাইতে 29 আমি পাবো না। তুমি কোয়েশ্চেন করছিলা? করছিলাম তো। ও তোমার মনে আছে করছিলা? আমি তো ভুলে গেছি। ওকে ফাইন,
তাহলে এবার চলে আসো, এবার আমরা সেকেন্ড টপিকে চলে আসি। তার জন্য নতুন একটা শেয়ার করতে হবে। অলরাইট, রোল 52। হাততালি দিচ্ছ না হাত তুলতেছো? 52। স্যার আপনি যে হচ্ছে মেবি স্যার ওই সময় আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, আপাতত ওটা থাকুক, আর তুমি আগে এই জিনিসটুকু বুঝে নাও। তারপরে তোমাদের এটার আমি একটা ভিডিও প্রোভাইড করব, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটর। ওটার পরে যদি কোনো প্রবলেম থাকে আমি তোমার সাথে কনসালটেশন আওয়ারে বসবো। আমরা একটু নতুন টপিকে আসি এখন। ওকে, আচ্ছা, এখানে শুধু একটা কথা বলি, 151118, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? 151118, 151118, 151118, কাজী মাহমুদ। 151118, কাজী মাহমুদ। ওকে ফাইন, মনে হয় এটা ক্লাসে ঢুকে ঘুমাই গেছে। ওকে, নেভারদালেস। সো এবার চলে আসো, আমরা আমাদের আরেকটা টপিকে চলে যাই। আমাদের এগুলো বেসিক্যালি সবগুলোই সাপ্লিমেন্টারি টপিক, আমাদের এক্সাক্ট টপিক না। দ্যাট ইজ এক্সপেক্ট করা হয় যে তোমরা এই জিনিসগুলো জানো, বাট জাস্ট একটা রিভিউ না দিলে আমাদের যতটুকু দরকার হয় সেটুকু আমরা করতে পারি না। ওকে, সো তোমাদেরকে একটু ঘুম থেকে ওঠানো দরকার। সবাই প্রাইভেট চ্যাটে চলে যাও, প্রাইভেট চ্যাট। সবাই প্রাইভেট চ্যাটে চলে যাও। হিয়ার কামস ইওর বোনাস কোয়েশ্চেন। সেই রকম ঘুমাচ্ছ আজকে। আজকে ওয়েদার অবশ্য ঘুমানোর জন্য ভালো। সবাই প্রাইভেট চ্যাটে চলে যাও। জি স্যার। ওকে, প্রাইভেট চ্যাটে চলে যাও, কোয়েশ্চেন চলে আসবে। এভরিওয়ান গো টু দ্য প্রাইভেট চ্যাট অ্যান্ড হিয়ার কামস ইওর কোয়েশ্চেন। কোয়েশ্চেনের আনসারটা আমি জাস্ট কোয়েশ্চেনটা করি, আনসার কিভাবে দিবা আমি বলে দিব। আমি যেই জিনিসটা জানতে চাই, কোনো কিছুর লেন্থ এটা স্কেলার না ভেক্টর, কোনো কিছুর সারফেস এরিয়া এই জিনিসটা স্কেলার না ভেক্টর, কোনো কিছুর ভলিউম স্কেলার না ভেক্টর। কোয়েশ্চেনটা হচ্ছে এটা, আগে আনসার দিও না, আনসার করার টেকনিক বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। এই তিনটার মধ্যে যেগুলো ভেক্টর তুমি শুধুমাত্র সেগুলোর ইনিশিয়াল লিখবা। দ্যাট ইজ এই তিনটার মধ্যে তোমার কাছে যদি মনে হয় যে একটাও ভেক্টর না, তাহলে তুমি আনসার লিখবা নান। যদি এইটার মধ্যে তোমার মনে হয় যে লেন্থ আর ভলিউম ভেক্টর, তাহলে তুমি আনসার দিবা এলভি। যদি তোমার কাছে মনে হয় তিনটাই ভেক্টর, তাহলে তুমি আনসার দিবা এলএসভি। যদি তোমার কাছে মনে হয় শুধুমাত্র লেন্থ ভেক্টর, আনসার দিবা এল। দ্যাট ইজ তুমি শুধুমাত্র তোমার কাছে এই তিনটার মধ্যে যেটা ভেক্টর মনে হয় তুমি সেটার আনসার দিবা। সো আমি কোয়েশ্চেনটা আবার করি, ইউ হ্যাভ টু আনসার ওয়েদার লেন্থ, সারফেস অ্যান্ড ভলিউম আর ভেক্টর কোয়ান্টিটিজ। এরা কি ভেক্টর কোয়ান্টিটি কিনা সেটার আনসার দিবা। যদি কেউ ভেক্টর না হয় তাহলে নাম দিবা, আর যদি তোমার কাছে মনে হয় যে এই তিনজনের মধ্যে কেউ কেউ ভেক্টর, শুধুমাত্র তাদের ফার্স্ট লেটার গুলো দিবা। তোমাদের 30 সেকেন্ড এখন থেকে শুরু। লেন্থ, সারফেস এবং ভলিউম এই তিনটার মধ্যে কে কে ভেক্টর বা কেউ কি ভেক্টর কিনা আমি সেই কোয়েশ্চেনটার আনসার জানতে চাই। This is your bonus question and you have 30 seconds.
You have 5 seconds left. Here, 5, 4, 3, 2, 1, and we are done. আর কেউ আনসার দেবে না। ওকে ফাইন। সো আনসার দাও, বলো এই তিনটার মধ্যে তিনটাই ভেক্টর হবে না স্যার? স্যার সারফেস ভেক্টর, সারফেস ভেক্টর, স্যার লেন্থ ভেক্টর স্যার। লেন্থ ভেক্টর, কোনটা বলো? স্যার লেন্থের মান থাকবে কিন্তু দিক থাকবে, এটা তো স্যার মানে কোনো ইয়ে নেই স্যার। ইয়ে মানে কি নেই? মানে স্যার দিক থাকবে, এটা তো স্যার কোনো মানে দিক থাকতে হবে, এটা তো কোনো কথা নাই স্যার। ওকে ফাইন, তাহলে আমাদের প্রথম যেটা আসলো লেন্থ স্কেলার, রাইট? লেন্থ স্কেলার। জি স্যার। জি স্যার। তাহলে সারফেস কোনো কিছুর এরিয়া, এটা স্কেলার না ভেক্টর? স্যার এটাও তো স্কেলার। ভেক্টর, জি স্যার। এটা ভেক্টর, এটা ভেক্টর। আর ভলিউম, ভলিউম স্কেলার। ভলিউম স্কেলার। তাহলে লেন্থ হচ্ছে স্কেলার, সারফেস হচ্ছে ভেক্টর, বাট ভলিউম স্কেলার। ঠিক আছে? ওকে, এবার আসল আনসারটা শুনে নাও। সেটা হচ্ছে লেন্থ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সারফেস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইয়েস, ভলিউম ইজ আ স্কেলার কোয়ান্টিটি। সো লেন্থ ইজ ভেক্টর, সারফেস ইজ ভেক্টর and volume is scalar. ভেক্টর কোর্সের মধ্যে এগুলো পড়ার কথা। তোমরা লেন্থ ইন্টিগ্রেশন করো নাই, লাইন ইন্টিগ্রেশন বলে। লাইন ইন্টিগ্রেশনের মধ্যে ডিএল, ডিএল বলে ভেক্টর ছিল কিনা? এরপর সারফেস ইন্টিগ্রেশন করে আসছো, সারফেস ইন্টিগ্রেশনে ডিএস ভেক্টর ছিল কিনা? ভলিউম ইন্টিগ্রেশন করছো, এর উপরে কোনো ভেক্টর সাইন ছিল না। তাহলে এখানে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায় ফেলো, সেটা হচ্ছে লেন্থ ইজ আস ভেক্টর কোয়ান্টিটি। বেসিক্যালি লেন্থ দিয়ে আমরা কোনো কিছু, যদি আমরা এক্সাম্পল দিই যে লেন্থ কেমনে করে ভেক্টর হয়, সেটা হলো মনে করো একজন মানুষ পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবে। এখন যাওয়ার কিন্তু তার দুইটা ডিরেকশন আছে, সে এইদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে। সো বেসিক্যালি আমার এ থেকে বি পর্যন্ত লেন্থ দরকার, বাট লেন্থের ডিরেকশন দুটো আছে, ইট ক্যান গো ফ্রম এ টু বি অর বি টু এ। সো দ্যাটস ওয়াই লেন্থ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সো যে কোনো লেন্থ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। সো আমরা এটাকে ডিএল, যদি আমরা ছোট লেন্থ বলি তখন আমরা ডিএল দিয়ে প্রকাশ করি, দিস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। What about surface? Surface is also a vector quantity. So surface মানে কি? কোনো কিছুর body. As for example, মনে করো if this is a bottle, এর surface মানে হচ্ছে এই জায়গাটা। সো এই জায়গাটারও একটা ভেক্টর ডিরেকশন আছে, তার কারণ হচ্ছে সারফেসের মধ্যে এই জায়গাটাকে বোঝাচ্ছি না এই জায়গাটাকে বোঝাচ্ছি, ইট ম্যাটার্স। সো এই কারণে সেটার একটা ডিরেকশন থাকে। সো দ্যাট ইজ কল্ড সারফেস ডিরেকশন। সো দ্যাট ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি। অন দ্য আদার হ্যান্ড ভলিউম মানে হচ্ছে তার তিন দিকই আমরা এক্সপ্রেস করি, তার অ্যামাউন্ট, তার মধ্যে কি পরিমাণ জিনিস আছে। সো পরিমাণের আসলে কোনো ভেক্টর হয় না, ডিরেকশন হয় না। দ্যাট ইজ আমাকে যদি বলা হয় যে এই বোতলের ভলিউম কত, এটা আসলে বোঝাবে বোতলের ভিতরে কি পরিমাণ পানি আছে। সো দ্যাট উইল বি দ্য ভলিউম অফ দিস বটল। তাহলে এই যে অ্যামাউন্ট, ম্যাস, এটার কোনো ডিরেকশন হয় না, দ্যাটস ওয়াই ভলিউম ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এখান থেকে যে বলবা যে স্যার স্টিল বুঝতে পারি নাই, বোঝার দরকার নাই, মুখস্থ করে ফেলো আপাতত, আমরা যখন কাজ করতে যাব, যখন তুমি এক্সাম্পল দেখবা তখন তুমি বুঝতে পারবা। দ্য ফার্স্ট ওয়ান ইজ লেন্থ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, অলওয়েজ লেন্থ উইল বি আ ভেক্টর কোয়ান্টিটি, সারফেস will be a scalar quantity and volume, sorry, surface will be a vector quantity and volume will be a scalar quantity. তাহলে যখন তুমি লেন্থ নিয়ে কাজ করবা তখন তোমার মাথায় টিকটিক করতে হবে যে এর আমি কোন ডিরেকশনের লেন্থ নিয়ে কাজ করছি। সিমিলারলি যখন তুমি সারফেস নিয়ে কাজ করবা, কোনো একটা সারফেস নিয়ে কাজ করবা, তোমার মাথায় প্রথমেই আসতে হবে যে আমি মাত্র যে সারফেসটা নিয়ে কাজ করছি সেই সারফেসটা কোন দিকে আছে। বাট যখন তুমি ভলিউম নিয়ে কাজ করবা এরকম কোনোই ব্যাপার নাই, ভলিউম ইজ আ স্কেলার কোয়ান্টিটি, তুমি শুধুমাত্র মান দিয়ে কাজ করতে পারবা, তোমার ডিরেকশন নিয়ে বদার হওয়ার কোনো দরকার নাই। ওকে, একটু ওয়েট করো, আমি এই জায়গায় জাস্ট আরেকটা স্লাইড করে নেই, কারণ আমার আজকে স্লাইড কম হয়ে গেছে। কি ব্যাপার?
ওকে, তাহলে এটা কি হলো, দাঁড়াও একটা মিনিট, এটা একটু খালি করে নি। অলরাইট, এবার প্রথমে আমরা এই বক্সটা নিয়ে কথা বলতে চাই। বলতো এই বক্সটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, এই বক্সটা আকার কি কারণ, কোনো আইডিয়া? What is meant by this box? এই বক্সটা দেয়া, এইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব আছে। আর কিছু? কেন এই বক্সটা আমি দেখালাম? এটা একটা 3D কিউব, আর আমরা এগুলো নিয়ে পড়তেছি এখন এই জন্য। ওকে ফাইন, এবার বলো তো এটা কেন দেখাইলাম? যে স্যার ক্ষুধা লাগছে। সিলিন্ড্রিক্যাল, এটা সিলিন্ড্রিক্যাল, ভেরি গুড। খাওয়াবো কিনা? হ্যাঁ, ভার্চুয়ালি খাওয়াই দিলাম, যাও খাওয়াই দিছি, অনলাইনে খাওয়াই দিছি। এবার বলো এটা স্ফেরিক্যাল। স্ফেরিক্যাল, ভেরি গুড। তাহলে যেটা হচ্ছে আমাদের, তাহলে এবার বলো এটা দিয়ে কি বুঝাচ্ছি? স্যার কার্টেশিয়ান এটা। ভেরি গুড। তাহলে ফার্স্ট উই ওয়ান্ট টু টক অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাজ এজ and that will be expressed by Cartesian coordinate system. So this is a representation of Cartesian system. That is আমি একটা Cartesian system নিয়ে কাজ করতে চাচ্ছি, তার মানে আমার এখানে x y z নিয়ে কাজ হবে। তো এখন কেন এরকম একটা বক্স দিয়ে আমরা Cartesian বোঝাই? দ্যাট ইজ এই বক্সটা দেখানোর মানে হলো যখন কোনো অবজেক্টের এজ থাকে, এজ মানে কোণা থাকে, সেই অবজেক্টটা বেস্ট হচ্ছে কার্টেসিয়ান দিয়ে প্রকাশ করা। দ্যাট ইজ কোনো একটা অবজেক্টের মধ্যে এরকম কোণা বের হয়ে যায়, এরকম একটা এজ থাকে, তখন সেই অবজেক্টটাকে তুমি যে কোনো সিস্টেমের চেয়ে যদি কার্টেসিয়ান দিয়ে প্রকাশ করো তাহলে ইউ হ্যাভ দ্য বেস্ট প্রেজেন্টেশন। সিমিলারলি এরকম যখন একটা অবজেক্ট থাকে, বলো তো অবজেক্টটা কেমন? অবজেক্টটা হচ্ছে সার্কেল আছে, বাট সার্কেলের একটা লেন্থ আছে, একটা সার্কেল আছে, সার্কেলের একটা লেন্থ আছে। এরকম অবজেক্টকে যখন আমি প্রকাশ করব, দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন ইজ পসিবল উইথ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। যে আমি এরকম একটা অবজেক্টকে যদি প্রকাশ করতে চাই, এরকম একটা অবজেক্টের জন্য আমি যেই সিস্টেমে তাকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, দ্যাট ইজ রো ফাই জেড, যেটা একটু আগেই বলে আসলাম যে সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। সো সিলিন্ড্রিক্যাল সিমেট্রি মানে কেমন? সিলিন্ড্রিক্যাল সিমেট্রি মানে হচ্ছে জিনিসটার সার্কেল বরাবর সেম থাকবে। যে তুমি যদি সার্কেল বরাবর থাকো, একটা সার্কেল থাকবে, সার্কেল মানে কিন্তু স্ফিয়ার না, একটা বৃত্ত, এই বৃত্ত বরাবর সেম থাকবে, আবার তার একটা হাইট থাকবে। দ্যাট ইজ আমি যদি এই বরাবর যাই সবাই সেম, বাট আমি যদি উপরের দিকে যেতে থাকি আলাদা হতে থাকে। সো যখন এরকম হতে থাকে, দিস ইজ কল্ড সিলিন্ড্রিক্যাল সিমেট্রি। অন দা আদার হ্যান্ড যদি এর কাছে আসি, জিনিসটা কেমন? এটা কিন্তু সার্কেল না, এটা হচ্ছে একটা জিনিসের চারিদিকে সবাই সমান। যদি কোনো কিছুর চারিদিকে সবাই, কোনো একটা প্রপার্টি সমান থাকে, যে চারিদিকেই সমান, একটা সার্টেন ডিস্টেন্সে সেন্টার করে যদি আমি এটাকে সেন্টার করে তার চারিদিকে ঘুরি, তাহলে যদি সবাই সমান থাকে তাহলে দিস ইজ বেস্ট বাই এক্সপ্রেসিং স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। সো দিস উইল বি আ স্ফেরিক্যাল সিস্টেম। ওকে, রোল 6। স্যার তার মানে তো ফুটবল একটা স্ফেরিক্যাল সিস্টেম। অফ কোর্স ফুটবল একটা স্ফেরিক্যাল সিস্টেম, দ্যাট ইজ সেন্টার থেকে চারিদিকে তিন দিকে ডিসটেন্স মানে প্রপার্টি গুলো যদি সমান হয়। আর সিলিন্ড্রিক্যালের জন্য কি? জাস্ট একটা সার্কেল বরাবর সমান, বাট আমি যদি উপরের দিকে যেতে থাকি তখন ডিফারেন্ট হতে থাকে। সো এরকম যদি হয় দ্যাট ইজ কল্ড সিলিন্ড্রিক্যাল সিস্টেম। সো আমরা আগে এটা নিয়ে একটু কথা বলি। তাহলে কার্টেসিয়ান সিস্টেমের, জাস্ট আজকে মনে হয় আমাদের খুব বেশি সময় নাই, ইফ আই এম নট রং, একদমই সময় নাই, আমরা এটা নিয়ে একটু কথা বলে আজকে শেষ করে দিব। আমরা প্রথমে কার্টেসিয়ান সিস্টেমের লেন্থ নিয়ে কথা বলতে চাই। তো একটু আগেই আমরা বলে এসেছি যে লেন্থ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং আমরা সবসময় যখন লেন্থের কথা বলি আমরা খুব ছোট্ট লেন্থের কথা বলি।
তাহলে কার্টেসিয়ান সিস্টেমের যদি আমি এভাবে করে অ্যাক্সিস গুলোকে বোঝাই, সো দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস, তাহলে কার্টেসিয়ান সিস্টেমের লেন্থ আছে তিনটা। সো আমি যেভাবে করে এখানে দেখালাম, যদি এটা এই জায়গা থেকে আসি, তাহলে একটা লেন্থ আছে ভিতর বা বাহির, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ডান বা বাম, এটা হচ্ছে ওয়াই, আর উপরে আর নিচ এটা হচ্ছে জেড। ঠিক কিনা? আমরা তো এর আগে ডিফাইন করে এসেছি। সো ভেতর বা বাহির এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ডান বা বাম হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং উপর নিচ হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে কার্টেসিয়ান সিস্টেমের লেন্থ থাকে তিনটা। একটা লেন্থের ডিরেকশন হয় এক্স বরাবর, একটা লেন্থের ডিরেকশন হয় ওয়াই বরাবর, একটা লেন্থের ডিরেকশন হয় জেড বরাবর। যেই লেন্থটা এক্স বরাবর থাকে তার মান হয় ছোট্ট এক্স, যেই লেন্থটা ওয়াই বরাবর থাকে তার মান হয় ছোট্ট ওয়াই, এবং যেই লেন্থটা জেড বরাবর থাকে তার মান হয় ছোট্ট জেড। তাহলে দিস ইজ দ্য লেন্থ ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। অ্যাজ ফর এক্সাম্পল, যেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটা যদি আমার দরকার হয়, সাপোজ আমি তোমাকে বললাম যে আমার কাছে এরকম একটা তার সিস্টেম আছে, যে এই কিউবটা আসলে একটা তারের কিউব। আমি বললাম যে এই তারের মধ্যে শুধুমাত্র এই জায়গাটার মধ্যে কিছু চার্জ জমে আছে, আর কোথাও চার্জ নাই, শুধুমাত্র এই লাইনটার মধ্যে চার্জ জমে আছে। এবার যদি আমি তোমাকে বলি, বলতো এখানে যেই তারটার মধ্যে চার্জ জমে আছে সেই তারটার লেন্থ কত হবে? তাহলে বলো এই তারটার ডিরেকশন কোন দিকে? এই তারটার ডিরেকশন কোন দিকে? আর এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর, মাইনাস এক্স অ্যাক্সিস। ফাইন, তুমি যদি ভিতরের দিকে কনসিডার করো, কারণ এই জায়গাটা প্লাস না মাইনাস এই জায়গাটা বলা ডিফিকাল্ট, তার কারণ এখানে আমি ভিতরের দিকে কনসিডার করব না বাইরের দিকে করব, দুটাই করা যায়। সো ইউ ক্যান ডু বোথ। সো আমি আপাতত পজিটিভ ধরে নিচ্ছি। ax তার মান কত? dx। তাহলে আমি তোমাকে এখানে যে তারের মধ্যে চার্জ দেখাচ্ছি তার লেন্থ মানে তিনটাই না, তার লেন্থ একটাই, সেটা হচ্ছে dx ax। সো আমাদের এভাবে করে দরকার হবে, একটা সিচুয়েশন দেয়া থাকবে, সেই সিচুয়েশনটাকে ইউজ করতে পারতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি তোমাকে বললাম যে আমার কাছে একটা তার আছে, যেই তারটা দেখতে এরকম, এই তারের মধ্যে চার্জ আছে। তাহলে এবার আমি তোমাকে যদি বলি, বলো তো এই তারের লেন্থ কি হবে? বলো এই তারের লেন্থ কি? স্যার জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এই তারের ডিরেকশন হচ্ছে az এবং তার মান হচ্ছে dz। ঠিক আছে? সো অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছো যে আমাদের এভাবে করে থাকতে পারে কোনটা? আর মানে তিনটা তোমাদের তিনটা থাকবে না, তিনটা থাকলে সিস্টেমটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায়, যে কোনো একটা থাকবে। সো আমাদের যে কোনো একটাই দরকার হবে, তিনটা খুব বেশি লাগবে না, হার্ডলি দুই একটা জায়গায় লাগবে, তিনটাও লাগে না, দুইটা লাগে, তখন আমি তোমাদেরকে দেখাই দিব। সো তুমি মেইনলি একটা আইডেন্টিফাই করার চেষ্টা করবা, যে আমাদের জেনারেলি একটাই থাকবে, যে কোনো একটা লেন্থকে আইডেন্টিফাই করতে বলা হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে। সো তোমরা কি লেন্থের ব্যাপারটা বুঝতে পারছো সবাই? ওকে ফাইন। যদি বুঝতে পারো, আমার আরেকটা স্লাইড লাগবে, লেটস টেক অ্যানাদার স্লাইড সারফেসের জন্য। ওকে, সো এটা মুছে ফেলি, আমাদের আরেকটু সময় আছে, সারফেসটা আজকে দেখাই ফেলি। লেটস টক অ্যাবাউট সারফেস। একটু আগেই বলে আসলাম, সারফেস ইজ অলসো আ ভেক্টর কোয়ান্টিটি। সো এবার আমরা সারফেস নিয়ে কথা বলবো, দ্যাট ইজ খুব ছোট্ট সারফেস নিয়ে কথা বলবো, পুরো সারফেস না। তাহলে এবার প্রথমে আমাকে বলো যে সাপোজ আমার কাছে এটা চিন্তা করা লাগবে না, এটা নিয়ে চিন্তা করো না। মনে করো আমার কাছে এখানে একটা ছোট্ট প্লেট আছে, তাহলে আমি এই সারফেসটা নিয়ে কথা বলতে চাচ্ছি। সারফেস মানে তো এটা, তো সারফেসের মান মানে কি? সো অফকোর্স যেহেতু সারফেস একটা ভেক্টর, তার একটা মান থাকবে, তার একটা দিক থাকবে। তো দ্য ফার্স্ট থিং ইজ, যে কোনো সারফেসের মান হচ্ছে ওই সারফেসের এরিয়া যতটুকু। যে আমি যদি এই সারফেসের মান নিয়ে চিন্তা করি, তাহলে আমাকে এই সারফেসটার কতটুকু এরিয়া আছে সেটা বের করতে হবে। এবার কেউ কি বলতে পারবা, এটা একটা জাস্ট আপাতত রিটেন না, জাস্ট আমি জানতে চাচ্ছি, যে বলতে পারবা তাকে বোনাস দিব, এই সারফেসটার দিক কোন দিকে? এই সারফেসটার দিক কোন দিকে? আমি যেখানে পেন ঘোরাচ্ছি,
এই সারফেসের দিক কোন দিকে হয়? স্যার উপরের দিকে। এই সারফেসের দিক কোন দিকে? 29 বলছে উপরের দিকে, বাকি জি, স্যার। কেউ কিছু বলতে চাও? উপরের এই দিকে সারফেসের দিক কোন দিকে? স্যার, উপরের দিকেই হবে। উপরের দিকে। এই সারফেসের দিক কোন দিকে? ডানে বামে উপরে নিচ কোন দিক? এই সারফেসের দিক কোন দিকে? আর কেউ? স্যার উপরেই তো মনে হচ্ছে। মনে হইলে তো বোনাস পাবা না, রাইট ঠিক সাইডে হইলে পাবা। রাইট স্যার উপরে সাইডে, স্যার। উপরে। এই সারফেসের দিক কোন দিকে? স্যার উপরে। অরিজিন হচ্ছে উপরের দিকে। অরিজিন উপরের দিকে, এখানে অরিজিন দিয়ে কি করব? এই সারফেসের দিক কোন দিকে আমি সেটা জানতে চাচ্ছি। সারফেসের মান যদি এরিয়া হয় এর দিক কোন দিকে? একজন বলছে ডানে, তিনজন বলছে উপরে। ওকে, একটু করো, মিউট করো। অলরাইট, এবার চলে আসো, দেখি এই চারজনের মধ্যে বোনাসটা কে পাবে। সেটা হলো যে কোনো সারফেসের ডিরেকশন হয় ওই সারফেস থেকে পারপেন্ডিকুলার। যে কোনো সারফেসের ডিরেকশন ওই সারফেসের সাথে পারপেন্ডিকুলার। It may be perpendicularly upward or perpendicularly downward. That is a different issue. আমরা ওখানে যাব না আপাতত, বাট যে কোনো সারফেসের ডিরেকশন হচ্ছে সারফেস থেকে পারপেন্ডিকুলার। সো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই ফেলো। সো যে ডানে বলছো হচ্ছে না, বাকি তিনজন বোনাস পাবা। তাহলে হলো সারফেস, যে কোনো সারফেসের ডিরেকশন সারফেস থেকে আপওয়ার্ড পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস। তাহলে সারফেসের ডিরেকশন হবে পারপেন্ডিকুলার টু দা সারফেস। এখন পারপেন্ডিকুলার আঁকতে গেলে উপরে হবে না নিচে হবে সেটা ড্র করার পরে পাওয়া যাবে। দ্যাট ইজ ব্যাপারটা কেমন, আমরা যদি এই অবজেক্টটা চিন্তা করি, তাহলে এই অবজেক্টের আমি বললাম এই সারফেসটাকে প্রকাশ করো, তাহলে এই সারফেসের মান হচ্ছে এই গোলের এরিয়াটুকু। এর দিক কোন দিকে? এখান থেকে একটা লম্ব আঁকো, তাহলে লম্ব কোন দিকে যায়? উপরের দিকে যায়। ঠিক একইভাবে এবার যদি বলি তুমি এই সারফেসটাকে প্রকাশ করবা, এই জায়গাটাকে প্রকাশ করবা, তাহলে এই জায়গাটার মান আসবে এরিয়া থেকে, আর দিক আসবে কি? এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো। তো পারপেন্ডিকুলার ড্র করলে যেই দিকে পয়েন্ট করে। তাহলে একটা সারফেসের জন্য নিয়ম হচ্ছে একটা সারফেসের মান হয় সেই সারফেসের এরিয়া, কিন্তু তার দিক হবে পারপেন্ডিকুলার টু দ্যাট সারফেস। 132 কোশ্চেন। হ্যাঁ, আমি এখনই সবাইকে ছেড়ে দিব, সমস্যা নেই। সো তুমি চলে যেতে পারো। ওকে ফাইন। সো আজকে মনে হয় ক্লাস আমাদের এখানেই শেষ করতে হবে। সো লেটস এন্ড ইট হিয়ার। সো আমরা